বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দিন বিজয়ের প্রত্যয়দীপ্ত কাফেলা মেধাবীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভায় সংযুক্ত দেশ এবং বিদেশ থেকে অনলাইন মাধ্যমের প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত আমাদের সাথে অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা ইতোমধ্যে জেনেছেন আমাদের আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২১ উপলক্ষে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি প্রদান করেছেন এবং যুক্ত হয়েছেন সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি উস্তাদ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী কথায় চলে যাব। উদ্বোধনী কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ছাত্র সমাজের প্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন শহীদি ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় ছাত্রনেতা সালাহউদ্দিন আইয়ুবী ভাই। ছাত্রনেতা সালাহউদ্দিন আইয়ুবী ভাইকে আজকের আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের ছাত্র জনতার চরিত্র গঠনের অনন্য কাফেলা, নৈতিকতায় গড়ে তোলার জন্য প্রাণান্তকর প্রচেষ্টায় নিরন্তর ছুটে চলা কাফেলা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত সঞ্চালক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল, উপস্থিত আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, দেশবরেণ্য আলেম, উপমহাদেশের ইসলামী চিন্তাবিদ সৈয়দ কামাল উদ্দিন জাফরি রহমতুল্লাহ আলাইহি, উপস্থিত আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, অত্যন্ত চমৎকার উপস্থাপনে যিনি অভ্যস্ত, সম্মানিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আজকের এই আয়োজনে ইতিমধ্যেই যুক্ত হওয়া ফেসবুক এবং ইউটিউবে সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা ছাত্র শিবিরকে সুযোগ করে দিয়েছেন একটি মাদক মুক্ত সংগঠনে রূপান্তরিত হওয়ার। মাদক মুক্ত সংগঠনের দ্বারাই সম্ভব মাদক বিরোধী কর্মসূচি পালন করা। সেই কর্মসূচি আজকে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। হাজার হাজার মানুষ তাদের সন্তানকে, ভাইকে, নিজেকে মাদকের এই ভয়াল ছোবল থেকে বাঁচার জন্য আবেগে আপ্লুত হয়ে ছাত্র শিবিরের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, অংশগ্রহণ করেছেন, করতে পেরেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পেশ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ সম্ভাবনার দেশ। এই বাংলাদেশের সম্ভাবনাকে যারা বারবার বাধাগ্রস্ত করেছে, যে শক্তিগুলো বাংলাদেশকে পিছন থেকে টেনে ধরেছে, তাদের মধ্যে অন্যতম হলো এই মাদকাসক্তি। এই শক্তির সুবল এত বেশি মারাত্মক, যা বাংলাদেশের অগ্রগতিকে বারবার রুখে দিয়েছে। বিশ্ব সংস্থা এবং বাংলাদেশের গণমাধ্যমের তথ্য অনুযায়ী আমরা যদি তার উদ্ধৃত করি, তাতে দেখা যায় মাদক ব্যবসায় 200 গডফাদারের নেতৃত্বে প্রায় 1,65,000 নেটওয়ার্ক সমৃদ্ধ ব্যবসায়ী গোষ্ঠী রয়েছে। এই খাতে বছরে লেনদেন হয় প্রায় 60,000 কোটি টাকা।
তার মধ্য দিয়ে এই অবৈধ লেনদেনের কারণে বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী শুধুমাত্র অবৈধ মাদক আমদানিতে প্রতি বছর বিদেশে পাচার হচ্ছে 10,000 কোটি টাকার বেশি। এই সংখ্যার ভয়াবহতা, তীব্রতা, বিস্তার কত বেশি সেটা চিন্তা করতে পারা অনেক বেশি কঠিন। গত এক যুগে শুধুমাত্র ইয়াবা উদ্ধার হয়েছে 22,30,74,191 পিস, যা সর্বোচ্চ উদ্ধার হয়েছে 2018 সালে। এক সালে উদ্ধার হয়েছে 5 কোটিরও বেশি। হেরোইন উদ্ধার হয়েছে 2,545 কেজি, আর এর মধ্যে একটা সালেই 451 কেজি উদ্ধার হয়েছে। 2014 সালে উদ্ধার হয়েছে আফিম, যার মাত্রা হিসাব করলে দেখা যায় প্রায় 91.22 কেজি। এই গত এক যুগে 217 কেজি আফিম উদ্ধার হয়েছে বাংলাদেশ থেকে। গাঁজা উদ্ধার হয়েছে 5,46,892 কেজি। ফেন্সিডিল উদ্ধার হয়েছে 1,09,45,888 কেজি। বিদেশি মদের বোতল উদ্ধার হয়েছে 21 লক্ষ, যেগুলো অবৈধ। বৈধভাবে গভর্নমেন্ট অ্যাপ্রুভ যেগুলো আসে সেগুলো এখানে যুক্ত হয় না, শুধু উদ্ধার হয়েছে যেগুলো। আর এই সময়ে ইনজেক্টিং ড্রাগ বা অ্যাম্পুল বলা হয়, এগুলো উদ্ধার হয়েছে প্রায় 14,31,000। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় ধারাবাহিকভাবে মাদকের বিস্তার বৃদ্ধি পাচ্ছে। 2009 সালে যে পরিমাণ ইয়াবা বাংলাদেশের মানুষের কাছে কাছে যাইতো, সেই পরিসংখ্যানের চেয়ে এখন এসে হিসাব করলে যুগান্তর পত্রিকা রিপোর্ট অনুযায়ী দেখা যায় প্রায় 40 গুণেরও বেশি বেড়েছে হলো মাদকের আক্রমণ, শুধু ইয়াবার বিস্তার যদি হিসাব করা যায়। সম্মানিত ভাইরা আমার, এই যে বিস্তর মাদকের নেটওয়ার্ক, একটি সুপ্রতিষ্ঠিত সব একটা চক্রের মধ্য দিয়ে 1,65,000 এই ব্যবসায়ীরা এই ব্যবসা করছে। তাদের মূল টার্গেট হলো মাদক গ্রহণকারীদের সেই অংশ যারা অবুঝ। মাদক কতটা ভয়াবহ সেটা যারা বুঝে না, তারা। তথ্য বলছে 70 লক্ষ তরুণ বা ছাত্র এই মাদকে আসক্ত। এই তথ্যের চেয়ে আরো ভয়াবহ চিত্র আসলে আছে। ইয়াবা, ফেন্সিডিল, সিসা, আফিম, মরফিন, হিরোইন, গাঁজা, তামাক, এই সবগুলো মাদকের ভেরিয়েন্ট। সবগুলো ভেরিয়েন্টে আক্রান্ত হলো তরুণ প্রজন্ম। এখন আমাদের কাছে নতুন করে ডেল্টা ভেরিয়েন্ট যেভাবে আতঙ্ক, ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেভাবে আতঙ্ক, সেই ভেরিয়েন্টের চেয়ে ভয়াবহ আতঙ্কজনক হলো মাদকের ভেরিয়েন্ট। এই সবগুলো ভেরিয়েন্টে আতঙ্ক হলো তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ। তাই আজকে ছাত্র শিবিরের আয়োজন হলো এই ছাত্র সমাজকে নিয়ে। ছাত্র শিবিরের আয়োজন হলো তরুণ প্রজন্মকে নিয়ে। ছাত্র শিবিরের সকল কাজ হলো তরুণ প্রজন্মকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে, যারা আগামী দিনের বাংলাদেশকে নয় বিশ্বকে নেতৃত্ব দিবে, বিশ্বকে পরিচালনা করবে। যাদের দিকে তাকিয়ে আছে তাদের পিতামাতা, বাংলাদেশের আজকের শাসক গোষ্ঠী, যারা বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিলে তিলে নিজেদের রক্ত, শ্রম, ঘামকে ব্যয় করেছে, সেই মানুষগুলো বাংলাদেশের এই অধঃপতন দেখে তাকিয়ে আছে তাদের দিকে। সেই মানুষগুলোকে নিয়ে কাজ করে হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাই আজকের আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই মাদক নিয়ন্ত্রণে তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচিয়ে রাখতে কি করে, আসলে কতটুকু উদ্যোগ তারা গ্রহণ করেছে, সেটা দেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, ছাত্র সমাজের জন্য কতটুকু কার্যকর ছিল। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের, বাংলাদেশের ছাত্র সমাজের এক ক্রান্তি লগ্নে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পবিত্রতম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র শিবিরের 6 জন বাংলাদেশের সেরা সোনার মানুষদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠন।
এই ৬ জন ভাইয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠন আজকে বাংলাদেশের ছাত্র সমাজের মহিরুহে পরিণত হয়েছে, লাখো ছাত্রের প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে, কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে। এই ছাত্র সমাজের বিস্তার এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিস্তর এই বিস্তারের মধ্যে কোথাও আলহামদুলিল্লাহ অত্যন্ত আত্মবিশ্বাস এবং চ্যালেঞ্জ সুরে বলতে পারি, একজন ছাত্র শিবিরের কর্মী পাওয়া যাবে না যিনি মাদকাসক্ত হয়ে তার নিজের পরিবারকে ভোগাচ্ছে, কারাগারে গিয়েছে, গ্রেফতার হয়েছে। একজনকে পাওয়া যাবে না যে মাদক ব্যবসার সাথে জড়িত, একজনকে পাওয়া যাবে না যে মাদক কার্যক্রমের বিরোধিতা করার জন্য একটি কথা একদিন বলেনি। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবির নানাভাবে এই বিশাল ছাত্র শিবিরের সংস্পর্শে আসা তাদের জনশক্তিদেরকে, তাদের সাপোর্টারদেরকে, সাধারণ ছাত্রদেরকে মাদক মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র শিবিরের কাজকে যদি চিন্তা করা যায় প্রাথমিকভাবে মোটিভেশনাল কার্যক্রম হিসেবে, ছাত্র শিবিরের রয়েছে একজন তরুণ ছাত্রকে আগামীর সম্ভাবনাময় এই বীজকে পরিচর্যা করার জন্য কাউন্সিলিং এর চমৎকার ব্যবস্থা রয়েছে, প্রপার নার্সিং, অ্যাক্সিডেন্ট গাইডলাইন। ছাত্র শিবিরের যে কোনো কর্মীকে তার কর্মী পরিচয় পাওয়ার শুরুতেই তার জন্য বাধ্যতামূলক হলো নির্দিষ্ট কিছু বই পড়তে হবে, যেই বই তাকে নৈতিকতা শেখায়, যেই বই তাকে সত্যিকার অর্থে আগামীর প্রজন্মের জন্য তাকে কিভাবে গড়ে উঠতে হবে সে ব্যাপারে অনেক বেশি সজাগ সচেতন করে তোলে। সম্মানিত উপস্থিতি, সেই সচেতনতা তার জন্য এক বড় মোটিভেশন হিসেবে কাজ করে। ইসলামী আন্দোলন হিসেবে ছাত্র শিবিরের পরিচয়ের কারণে ছাত্র শিবির তার কাজগুলো মুখ্য চর্চা করে হলো ধর্মচর্চার মধ্য দিয়ে। একজন মানুষ যখন তার স্ব ধর্মচর্চা অভ্যস্ত হয়, পৃথিবীর কোনো ধর্ম বলে না তাকে মিথ্যা বলতে হবে, তাকে অন্যায় করতে হবে, তার নিজেকে ধ্বংসকারী মাদক সেবন করতে হবে। পৃথিবীর কোনো ধর্ম এই অনুমোদন দেয় না, পৃথিবীর কোনো ধর্ম অনুমোদন দেয় না চুরি করে ইয়াবা সেবন করতে হবে, গাঁজা সেবন করতে হবে। আর ইসলাম তো সেটা কোনোভাবেই সমর্থন করে না। আজকে আমরা সম্মানিত আলেম, আজকের প্রধান অতিথি কামাল উদ্দিন জাফরি রহিমুল্লাহর কাছ থেকে ইসলামে মাদকের অবস্থান নিয়ে শুনবো ইনশাআল্লাহ। ইসলাম কতটা চমৎকার ভাবে মাদক মুক্ত থাকার ব্যাপারে যে মোটিভেশন দিয়েছে, যে বাধ্যবাধকতা নিশ্চিত করেছে, সে ব্যাপারে আমরা ছাত্র সমাজকে অভ্যস্ত করতে চেষ্টা করি। সে তার সামনে জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে পায় যারা তাদেরকে পরিচালিত করে, তাদেরকে দেখে সে অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়। সবচেয়ে বড় মোটিভেশন হলো আমাদের জন্য, তাদের জন্য আমাদের পক্ষ থেকে ধূমপান মুক্ত সঙ্গ প্রদান। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন মাদকের যে ভয়াল একজন ছাত্রকে, একজন তরুণকে, একজন মানুষকে আক্রমণ করে, তার সূত্রপাত হয় হলো ধূমপানের মধ্য দিয়ে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শতভাগ জনশক্তি আলহামদুলিল্লাহ ধূমপান মুক্ত। ধূমপান মুক্ত এই বিশাল ছাত্র সমাজ নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে ধূমপান মুক্ত রাখতে সহযোগিতা করে। যেখানে অন্য সংগঠনের মূল আড্ডার জায়গাগুলো ধূমপানের ধোঁয়ায় ভরপুর হয়ে ওঠে, সেখানে ছাত্র শিবিরের হাজারো সাধারণ ছাত্রের আয়োজনে কখনো দেখা যায় না ধূমপানের কোনো সুযোগ রাখা হয়, বরং তাকে নৈতিকভাবে, মানসিকভাবে মোটিভেশন চালিয়ে বলা হয় তোমাকে ধূমপান মুক্ত থাকতে হবে, তোমার পরিবারকে ধূমপান মুক্ত রাখতে হবে। ধূমপানের ক্ষতিসমূহ তার সামনে তুলে ধরা হয়, যে কারণে সে যখন ধূমপান মুক্ত থাকে তখন তার জন্য মাদক মুক্ত থাকাটা অনেক বেশি সহজ হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও ছাত্র শিবিরের রয়েছে সরাসরি কার্যক্রম। বিশেষ করে আমরা জানি বেকারদের মধ্যে মাদকাসক্তের আশঙ্কা বেশি। বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী যারা বেকার, এর একটা বড় অংশ মাদকাসক্ত হয়ে ওঠে। আমাদের আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের কোনো ধরনের জনশক্তি, কোনো ধরনের সমর্থক অথবা সাধারণ ছাত্র যারা ছাত্র শিবিরের
সংস্পর্শে আসেন তারা কেউ কখনো নিজেকে বেকার হিসেবে উপস্থাপন করতে পারে না, নিজের অলস সময় কাটানোর সুযোগ পায় না। আমরা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো দিয়ে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করি, তার মধ্যে ক্রিয়েটিভিটি গ্রো করার চেষ্টা করি, ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো তার সামনে তুলে ধরি। আমাদের বিতর্ক প্রতিযোগিতা, সায়েন্স ক্লাব, এ ধরনের অনেকগুলো আয়োজন, যার সবগুলোই হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে তাকে নতুন এক পৃথিবী দেখতে সহযোগিতা করে। ঘরের বাইরে আসলে যে অশ্লীলতা, বেহায়াপনা, মানুষের মধ্যে ভেদাভেদ, সেটা ভুলে গিয়ে ভ্রাতৃত্বের এক বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ তৈরি করে দেয় ছাত্র শিবিরের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো। বাংলাদেশের যে কোনো খেলার আয়োজনে দেখা যায় পরস্পরের মধ্যে বিবাদ, মারামারির ঘটনা। ছাত্র শিবির আয়োজিত ফুটবল, ক্রিকেট, হাজারো আয়োজনের কোথাও কখনো এরকম চিত্র ফুটে ওঠেনি যে নিজেদের মধ্যে অথবা আয়োজক কোনো গ্রুপের মধ্যে কোনো ধরনের পারস্পরিক সংঘর্ষের সূচনা হয়েছে, যে কারণে ভ্রাতৃত্বের যে বন্ধন তৈরি হয় সেটা তাকে সরাসরি ভালো মানুষ হতে সহযোগিতা করে, নৈতিকতা গড়ে তুলতে সহযোগিতা করে। ক্রিয়েটিভ ওয়ার্ক is worldwide famous for preventing the drug addiction. Alhamdulillah, Satru Shibir has done a huge number of creative work to make this confirm, to save this young generation from the addiction of drugs. সম্মানিত ভাইরা আমার, ছাত্র শিবিরের সবচেয়ে বড় উপহার একজন সাধারণ ছাত্রের জন্য, একজন তরুণের জন্য হলো মাদক মুক্ত সঙ্গী। আমরা জেনে থাকি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ছাত্র শিবিরের এই সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, ধর্মচর্চায় অভ্যস্ত এই সঙ্গী তাকে আরো বেশি অনুপ্রাণিত করে নিজেকে দক্ষ হতে, যোগ্য হতে, সৎ হতে। ছাত্র শিবির হাতে ধরে একজন ভাইকে সেই কাজে সহযোগিতা করে। ছাত্র শিবিরের সবচেয়ে বড় উপহার হলো তার জন্য তার রিপোর্ট বই, একটি রিপোর্ট বই যার মধ্য দিয়ে ছাত্র শিবির একজন ছাত্রকে তার প্রতিদিনের কাজকে স্মরণ করিয়ে দেয়, তার গত দিনের দুর্বলতাগুলোকে দূর করতে সহযোগিতা করে। যে রিপোর্ট বইতে অত্যন্ত চমৎকার ভাবে তার মৃত্যুদিনের সকল নৈতিক এবং ব্যক্তি গঠনের কাজগুলোকে সন্নিবেশন করা হয়েছে, তুলে ধরা হয়েছে কি কি কাজ সে তার নিজেকে করতে অভ্যস্ত করার মধ্য দিয়ে আগামী দিনে তার উন্নতি নিশ্চিত করতে পারবে, অগ্রগতি নিশ্চিত করতে পারবে, সৎ হতে পারবে, মাদক মুক্ত থাকতে পারবে। ছাত্র শিবির একজন ছাত্রকে দুনিয়ার পুলিশের ভয়, সরকারি নিষেধাজ্ঞার ভয়, বাবা মা দেখে ফেলার ভয়ের চেয়ে আল্লাহর প্রতি বেশি ভীত করে তোলে। আল্লাহ এবং সৃষ্টিকর্তার প্রতি এই ভয়, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার অনুভূতি তাকে নৈতিকভাবে গড়ে তোলে এমন ভাবে সে নিজেকে সুযোগ পাইলেও এই অন্যায় কাজে কখনো সম্পৃক্ত করে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার চেয়ে আখিরাতের এই জবাবদিহিতা তাকে অনেক বেশি তাকওয়াবান করে গড়ে তোলে, নৈতিকতা সম্পন্ন করে তোলে। দক্ষতা বৃদ্ধির জন্য ব্যক্তি ও সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে সবাইকে নিয়ে আমরা কাজ করে যাই। সেখানে একজন স্কুল পর্যায়ে যে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, সেই মানের স্কুল পর্যায়ের কর্মীরাও সক্রিয় ভূমিকা পালন করে সমাজের অসঙ্গতি দূর করতে। যে কথা আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের মধ্যে একটা গোত্র থাকবে, দল থাকবে যারা কাজ করবে হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। সেই কাজগুলো ছাত্র শিবির করে যাচ্ছে একদম শুরু থেকেই। তার জীবনের শুরু থেকে সে যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অসত্যের বিরুদ্ধে দাঁড়ায়, সমাজের অসঙ্গতিগুলোর বিরুদ্ধে দাঁড়ায়, তখন তার নিজের মধ্যে সৎ হতে, অসঙ্গতিগুলো মুক্ত থাকতে নিজেকে উদ্বুদ্ধ করে, নিজে মনের অজান্তেই ভালো দিকে নিজেকে দাবিত করতে সমর্থ হয়। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের হিসাব অনুযায়ী যদি আমরা তথ্য হিসাব করে দেখি, বাংলাদেশের লাখো মামলা বিভিন্ন জায়গায় আটকে আছে। এই মামলাগুলো
হিসাব করলে দেখা যাবে যে প্রায় 70% মামলা মাদক মামলা। এই মামলার হিসাব অনুযায়ী সারা দেশে প্রায় 4 লক্ষ মাদক মামলা এখন ঝুলে আছে। দুঃখজনক হলো সত্য, 1995 সালে যেই মাদক আইন হয়েছিল সেটাকে বাতিল করে 2018 সালের 14 নভেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণের নতুন আইন করেন বাংলাদেশ সরকার, যা অনুমোদন করেন রাষ্ট্রপতি। তখন কথা ছিল মাদকের বিচারগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে নিশ্চিত করা হবে। সময় গড়িয়ে যায়, মাদকের বিচারের জন্য ট্রাইব্যুনাল আর গঠিত হয় না, কারণ যারা বিচার করবেন তাদের রঞ্জে রঞ্জে এই মাদকের সুবল আক্রান্ত করেছে, তারা সেখান থেকে বেঁচে থাকতে পারছে না। আলহামদুলিল্লাহ, এই 4 লক্ষ মামলার কোথাও ছাত্র শিবিরের কোনো কর্মীকে আপনারা খুঁজে পাবেন না, কোনো জায়গায় কোনো রিপোর্টে কোথাও ছাত্র শিবিরকে পাবেন না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা আমার, মাদকের চাহিদা তত বাড়ছে, যোগানও তত বাড়ছে। 1970 সাল বাংলাদেশে শুধুমাত্র নাবিস, আফিম আর অ্যালকোহল পাওয়া যেত। 1990 সালে এসে পাওয়া গেল হিরোইন এবং ফেন্সিডিল। 2000 সালে এসে আবার নতুন ইনজেকশন পদ্ধতি যুক্ত হইল। 2005 সালে এসে ইয়াবা, 18 স্লিং এবং স্লিপিং পিল এগুলো যুক্ত করলো বাংলাদেশের মাদক জগৎকে নতুন করে। নব প্রজন্ম এখন আরো নতুন করে নিজেদেরকে গড়ে তুলছে। দুঃখজনক হলো সত্য, এই নতুন প্রজন্মকে ধ্বংস করতে বাংলাদেশের অধিকাংশ শহরগুলোতে সরকার এবং সরকারি যন্ত্রের সহযোগিতায়, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সীসা বার গড়ে উঠেছে। এই ধরনের অভিনব কায়দায় তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। সম্মানিত ভাইরা আমার, নিত্য নতুন রুট তৈরি হচ্ছে মাদক বাংলাদেশে আসার জন্য। বাংলাদেশে সবচেয়ে বেশি মাদক ব্যবহৃত হয় হলো ইয়াবা এবং ফেন্সিডিল, অথচ ইয়াবা এবং ফেন্সিডিলের কোনো কারখানা বাংলাদেশে নাই। তাহলে এটা কোথা থেকে আসে? নিঃসন্দেহে সীমান্ত থেকে আসে। এই সীমান্ত থেকে আসা মাদক যদি আমাদেরকে ফিরাইতে কোনোভাবে উদ্যোগী হতে পারি, আমাদের মাদকের আক্রমণ প্রায় 70% কমে যাবে। ভয়ঙ্কর তথ্য হলো এই মাদকের আক্রমণের শিকার হচ্ছে এখন নারী এবং শিশুরা। এই নারী শিশুদেরকে মাদকের, বিশেষ করে ইয়াবার আক্রমণ থেকে বাঁচানোর জন্য অভিভাবকদেরকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সমাজের একটি উপাদান। সমাজকে মাদক মুক্ত রাখতে না পারলে এই সমাজের মাদকের ভয়াল থাবা সমাজের পথ চলাকে আঁকড়ে ধরবে। সমাজের যেই মূল উপাদান পরিবারগুলোকে ধ্বংস করে দিবে। পরিবার এবং সমাজে অশান্তি এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনার সন্তানকে ব্যক্তিগতভাবে, শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, আপনার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সেখান থেকে আপনাকে বাঁচাতে হবে। আপনার পরিবার এবং সমাজ যখন ক্ষতিগ্রস্ত হবে, খুব স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে হলো আমার সোনার বাংলাদেশ। এই বাংলাদেশকে যদি এই ক্ষতি থেকে বাঁচাতে হয়, আপনার সন্তানকে মাদকের সুবল থেকে বাঁচান, আপনার ভাইকে মাদকের সুবল থেকে বাঁচান, আপনারা ভূমিকা রাখুন। যদি এই মাদকের সুবল থেকে বাঁচাতে হয়, তাহলে আমি অনুরোধ করব সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মাদক পাচারকারীদেরকে, বিশেষ করে সীমান্তে যারা এই মাদক বাংলাদেশে ঢোকার ক্ষেত্রে সহযোগিতা করছে, তাদেরকে নির্মূল করা ছাড়া মাদকের এই সুবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচানো সম্ভব নয়। আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে, পারিবারিকভাবে তাদেরকে এই ভয়াল আক্রমণ থেকে বাঁচার জন্য মানসিক এবং মোটিভেশনাল সহযোগিতা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র শিবিরের উদ্যোগে এই মোটিভেশনগুলো অতীতে যেভাবে হয়েছে এখনো চলছে। আমি বিশেষভাবে সম্মানিত অভিভাবক এবং পরিবারবর্গের প্রতি আহ্বান জানাতে চাই, মাদকের নতুন নেটওয়ার্ক এখন অনলাইন। সুতরাং অনলাইন ব্যবহারে আপনার সন্তান কতটুকু সতর্ক, কোথায় সে ব্যবহৃত হচ্ছে, অনলাইনের কোন কার্যক্রমে সে অংশগ্রহণ করছে, সে ব্যাপারে আপনাকে সজাগ ভূমিকা পালন করতে হবে। শক্তভাবে সেটা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার মনের অজান্তেই ঘরে বসে আপনার সন্তান মাদকাসক্ত হয়ে আপনার পরিবারকে ধ্বংস করে দিবে। আপনার সন্তানকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অভ্যস্ত করুন। খেলাধুলা সহ অন্যান্য কার্যক্রম তাকে মাদকের এই ভয়াল আক্রমণ থেকে রক্ষা করবে। আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন, ধর্মচর্চা অভ্যস্ত করুন। ইফ ইউর
চাইল্ড ইজ এ মুসলিম, আপনি অবশ্যই অভ্যস্ততা নিশ্চিত করুন। হি অর শি গো টু goes to mosque each and every day 5 times। এই কাজটা করতে থাকেন, প্রতিদিন আপনার সন্তানকে 5 ওয়াক্ত মসজিদে পাঠান। মসজিদের আসা যাওয়ার পথ তার জীবনের পথকে মসৃণ করে দিবে, অনেক চমৎকার করে দিবে। এই ধর্মচর্চা করতে থাকেন। ইফ ইউ আর এ মুসলিম, ইউ শুড মেড ইট কনফার্ম ইউর চাইল্ড ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, স্টাডিং দ্য হোলি কোরআন এভরিডে। প্রত্যেকদিন আপনার সন্তান কোরআন পড়ছে কিনা, আপনার সন্তান প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে কিনা, এই ধর্মচর্চা অভ্যস্ততা তার মধ্যে নিশ্চিত করা দরকার। সম্মানিত অভিভাবকবৃন্দ, বিশেষভাবে আমি অনুরোধ করব, পারিবারিক শিক্ষা দান করুন আপনার সন্তানকে নৈতিকভাবে গড়ে ওঠার জন্য, অনৈতিক এই মাদকের সুবল থেকে বেঁচে থাকার জন্য। সবচেয়ে বড় যেই কাজটি আপনাদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই, সেটি হলো সৎসঙ্গ নিশ্চিত করুন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার অজান্তেই আপনার সন্তান এমনকি বন্ধু হিসেবে গ্রহণ করছে অনলাইনে এবং অফলাইনে, যেই বন্ধু তাকে মন্দ কাজের দিকে নিয়ে যাচ্ছে, তার নৈতিকতা ধ্বংস করে দিচ্ছে, তার ভবিষ্যৎ স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। সেই জায়গায় আমি অনুরোধ করব, ছাত্র শিবির ক্যান বি দ্য বেস্ট কোম্পানি অফ ইউর চাইল্ড। আপনার সন্তানের আগামী দিনের সবচেয়ে ভালো সঙ্গ হতে পারে ছাত্র শিবির। ছাত্র শিবির আপনার সন্তানকে নৈতিকতা শেখাবে, আলোর পথ দেখাবে, নতুন দিগন্তে উন্নীত করার জন্য আপনার সন্তানকে মাদক মুক্ত রেখে এক সুন্দর সোনালী ভবিষ্যৎ উপহার দিবে ইনশাআল্লাহ। আশা করছি আজকে যেভাবে ছাত্র শিবিরের সঙ্গী হিসেবে ছিলেন, আপনার সন্তানকেও ভবিষ্যতে ছাত্র শিবিরকে নিজে সঙ্গী হিসেবে গ্রহণ করবেন, সন্তানকেও গ্রহণ করতে উদ্বুদ্ধ করবেন। আল্লাহ তাআলা সেই সঙ্গী হিসেবে গ্রহণ করার জন্য আপনাকে তৌফিক দান করুন। আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মাদক মুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র শিবিরের ভূমিকা শীর্ষক আলোচনা রাখলেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সালাহউদ্দিন আইয়ুবী ভাই। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট বিতার্কিক, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলের প্রিয় তারুণ্যের অহংকার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। এ পর্যায়ে আমাদের সামনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, মাদক মুক্ত তারুণ্য, এই শীর্ষক আলোচনা নিয়ে আসার জন্য মুহতারাম মেহমানকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সংগঠন এবং দেশ জাতি গঠনে বদ্ধপরিকর প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2021 উপলক্ষে আলোচনা সভার প্রিয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা, আমার একান্ত প্রিয় ভাই ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ভাই সালাউদ্দিন আইয়ুবী, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমরা মূলত সবাই যার আলোচনা শোনার জন্য এখানে সংযুক্ত আছি, সংযুক্ত হব এবং সংযুক্ত থাকবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের সকলের সম্মানিত শিক্ষক, ইসলামী আলোচক জগতের একজন প্রখ্যাত মানুষ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, তিনি আমাদের সামনে মূলত আজকের মাদকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সেটি নিয়ে শরিয়ার দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সভাপতি গুরুত্বপূর্ণ উদ্বোধনী বক্তব্যের সাথে তার একটি নির্দিষ্ট আলোচনাও কিছু অংশ তিনি বোধহয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি শুরু থেকেই শোনার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা আমাদের সামনে, আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মকে নিয়ে চলে এসছে। আমাকে একটি সুনির্দিষ্ট আলোচনা আমাদের সামনে ইতিমধ্যেই সঞ্চালক, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মেধাবী ছাত্র নেতা
আমার একান্ত প্রিয় ভাই হাফেজ রাশিদুল ইসলাম নির্দিষ্ট করে দিয়েছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই মাদক মুক্ত তারুণ্য। আমি এটার সাথে একটু যুক্ত করি যে শুধু সমৃদ্ধ বাংলাদেশ গড়তেই না, আসলে সবকিছুর জন্য তারুণ্যের প্রয়োজন। তারুণ্যকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আলাদা করে এদের জন্য ব্যবস্থাপনা রেখেছেন, তার ইবাদতের জন্য আলাদা করে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাস শাবাব আইয়ুহাস শাবাব আলাদা করে যুবক তরুণদেরকে তিনি সম্বোধন করে তাদের জন্য ইসলাম, ইসলামী আন্দোলন, দেশ, জাতি গঠনে ভূমিকা পালনের বারবার আহ্বান জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই তারুণ্যকে কাজে লাগিয়ে মাদক মুক্ত একটা আমরা সমাজ রাষ্ট্র গঠনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই মাদক মুক্ত তারুণ্য, এটার উপরে আমি আলোচনা করব। এই আলোচনায় সম্পৃক্ত আমাদের ফেসবুক এবং ইউটিউব লাইভে শ্রোতা দর্শক বৃন্দ, আমি আবার আপনাদেরকে আরেকবার একটু সালামের সুযোগ নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত হয়েছেন, পরিবার থেকে সম্পৃক্ত হয়েছেন, অফিস থেকে সম্পৃক্ত হয়েছেন, এটি খুবই ধন্যবাদ দেওয়ার একটা ব্যাপার। ইসলামী ছাত্র শিবিরকে একেবারে প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ, খুব জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপারের সাথে আজকে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে সম্পৃক্ত করেছে। কারণ এই ব্যাপারটি হচ্ছে এরকম যে আমরা একটা কথা প্রায় বলে থাকি যে এই মাদক যারা গ্রহণ করেন, যিনি করেন তিনি একজন ব্যক্তি, কিন্তু যিনি এই ড্রাগের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, ড্রাগ অ্যাডিকশন ডিপ্রাইভ এ ফ্যামিলি, আজকে পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিপ্রাইভ এ ফ্যামিলি ফ্রম অল কাইন্ডস পিস অ্যান্ড হ্যাপিনেস, সব ধরনের শান্তি থেকে, সুখ থেকে, সমৃদ্ধি থেকে আপনাকে বঞ্চিত করবে এই মাদক। একজনই যথেষ্ট, পুরো পরিবার, আত্মীয় বর্গর মধ্যে একজনই যথেষ্ট। আর এই কাজটাকে এভাবে বলা হয় যে এডিকশন ইজ এ ফ্যামিলি ডিজিজ, এটা পার্সোনাল ডিজিজ না। এটাতে যখন কেউ আক্রান্ত হয় বা সংক্রমিত হয়, তখন সে শুধু রোগী হয় না, পুরো একটা পরিবার রোগী হয়ে যায়। আমি বরং বলি যে একটা সমাজ রোগী হয়ে যায়, একটা রাষ্ট্র অসুস্থ হয়ে পড়ে। আমরা অসুস্থ হয়ে পড়ছি। আপনি এর থেকে আলাদা নন, আমি এর থেকে আলাদা নই। আপনি আপনার সন্তানকে নিয়ে দুশ্চিন্তা মুক্ত, নিশ্চিত বুকে হাত দিয়ে বলবেন 8 বছর হয়েছে, অসম্ভব, এটা হতেই পারে না, প্রশ্নই ওঠে না, এটা অবাস্তব, এটা অকল্পনীয়, এটা অসম্ভব ব্যাপার। আমরা এরকম নিশ্চিন্ত মন নিয়ে যারা আছি, সবচেয়ে ভয়াবহ দুঃসংবাদ তাদের জন্য, সবচেয়ে ভয়াবহ দুঃসংবাদ যারা নিশ্চিন্ত মনে আছি যে এটাতে আমার কোনো অসুবিধা নেই, এটাতে আমার কোনো অসুবিধা নেই, এটাই সবচেয়ে বড় অসুবিধা। কারণ এডিকশন ইজ এ ফ্যামিলি ডিজিজ। ওয়ান পারসন মে ইউজ, এটা একজন ব্যক্তি গ্রহণ করে, একজন ব্যক্তি ব্যবহার করে, একজন ব্যক্তি এটাতে অভ্যস্ত হয়, বাট দ্য হোল ফ্যামিলি সাফার্স। আমি এটার সাথে এভাবে যুক্ত করি, বাট দ্য হোল সোসাইটি, বাট দ্য হোল স্টেট বা হোল কান্ট্রি সাফার্স। আমরা ভুক্তভোগী। আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না, কোথাও। আমি আপনাকে ক্যাটাগরিক্যালি যদি একটু বলি, আমি প্রথম রাজশাহী ইউনিভার্সিটিতে যখন গেলাম, ভর্তি পরীক্ষা দিয়ে যখন দেখলাম যে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে ফার্মেসির ছাত্র, ফার্স্ট ইয়ার পার করতে পারেনি, বাবা মা গাড়িতে করে তাকে ভর্তি করিয়েছেন, গাড়িতে করে নিয়ে এসছেন, হলে উঠিয়েছেন, ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট হয়েছেন, স্বাভাবিকভাবেই তিনি হলে সিট পেয়ে গিয়েছেন, হলে উঠেছেন। একই হলে আমি থাকার সুযোগ পেয়েছি। তাকে ঘিরে কত জল্পনা কল্পনা, আমাদের কত আগ্রহ, উদ্যোগ, ভালো ছাত্র, শিক্ষক হবেন, একেবারে মিনিমাম যদি হন তাও ইউনিভার্সিটি শিক্ষক হবেন। কিন্তু কি দুর্ভাগ্য জানেন, ফার্স্ট ইয়ার পার হয়েছে, সেকেন্ড ইয়ার পার করতে পারেন নাই। তখনই আমরা দেখলাম যে তার হাতে একটা স্টিক আছে, মানে একটা সিগারেট আছে। এই সিগারেটটাকে আমরা কত স্বাভাবিকভাবে গ্রহণ করি না, একেবারে সাধারণভাবে আমরা এটাকে গ্রহণ করি। কিন্তু অ্যালার্মিং ইনফরমেশনটা কি?
আজকে এই মাদকের সাথে তারুণ্যের সূত্রটা কোথায়, কোথা থেকে শুরু? যেই সিগারেটের সাথে আমরা খুব স্বাভাবিক জীবনযাপন করছি, স্বাভাবিক জীবনযাপন প্রকাশ্যে বিক্রি হচ্ছে, এটার মধ্যে এখন স্মার্টনেসও ডেভেলপ করছে, এটার সাথে স্মার্টনেসও এখন রিলেট করছে। যে সিগারেট খায় সে স্মার্ট, যে খায় না সে আনস্মার্ট। কি দুর্ভাগ্যজনক ব্যাপার। আমাদের সেই ছাত্র বন্ধু, আমাদের এক সময় সেকেন্ড ইয়ার পার করে থার্ড ইয়ার আর পার করা সম্ভব হয়নি। তার হাত হলুদ হয়ে যাচ্ছে, চোখ হলুদ হয়ে যাচ্ছে, ঠোঁট হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কি ব্যাপার? আমরা কথা বলা শুরু করলাম, জানার চেষ্টা করলাম, বুঝতে পারলাম যে এই মাদকাসক্তির যারা এডিক্টেড হয়ে যায় তাদের 98% হচ্ছে ধূমপাই থেকে তাদের সূত্রপাত। এই ধূমপাইদের মধ্যে 50% আছে যারা নানা ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে। সে স্বাভাবিক কর্মকাণ্ড করে না, কারণ তার তো সর্বপ্রথম সংক্রমণ হয় তার মস্তিষ্কে। তার মস্তিষ্ক তো নিষ্ক্রিয় হয়ে যায়, এটা পজিটিভ ওয়ার্ক করে না, এটা নেগেটিভ ওয়ার্ক করে। এই নেগেটিভ ওয়ার্কে যখন আপনার মস্তিষ্কটা কাজ করে, সেটার ব্যাপারে দেখেন বিজ্ঞানের থিওরি, ইসলাম তো আছেই, বিজ্ঞানের থিওরিটা কি? সিগারেটের এই যে একটা অ্যাকশন, এটাকে বলা হয় যে 2.5 গুণ বেশি পরিমাণ নিকোটিন, 10 গুণ বেশি কার্বন মনোক্সাইড, যেটা আমাদের মস্তিষ্ককে বিকৃতি ঘটায়, 25 গুণ বেশি টান এবং 125 গুণ বেশি ধোঁয়া সরবরাহ। এরকম একটি সীসা, যে সীসাগুলো এখন হোটেল, মোটেল এবং কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত পারিবারিক আয়োজনে এগুলো এখন পাওয়া যাচ্ছে, যেগুলো 100টা সিগারেটের সমান। আমরা খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করেছি তার থার্ড ইয়ার আর অতিক্রম করা সম্ভব হয়নি। ইউনিভার্সিটিতে আমরা ছাত্রদের পক্ষে কথা বলা, সত্য প্রতিষ্ঠা, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে যখন গ্রেপ্তার হয়ে ইউনিভার্সিটি থেকে, আমরা ইউনিভার্সিটিতে মজা করে বলতাম আমাদের তখন 10টি হল ছিল, আমাদের আরেকটি হল ছিল, 11টি হল বলতাম আমরা। আমাদের এই 10টি হলের একটি হলে মাঝে মধ্যে থাকতাম, আর ওই হলে আমরা থাকতাম হলো জেলখানা। প্রশাসন আমাদেরকে মাঝে মধ্যে সেখানে নিয়ে যেত, আমাদের থাকতে হতো, পড়াশোনা করতে হতো। জেলখানায় গেলাম, জেলখানায় যাওয়ার পর হঠাৎ করে জেলখানার যিনি সুপার আছেন তিনি আমাদেরকে একদিন দেখা করতে এসছেন। ফাইল হয়েছে, ফাইলে আমাদেরকে আলাদা করে ডেকেছেন। কি ব্যাপার? বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাকে ফোন করেছেন, ইসলামী ছাত্র শিবিরে কিছু ছেলে জেলখানাতে আছে, আমারও একটা ছেলে জেলখানায় আছে, কিশোর ওয়ার্ডে তাকে রাখা হয়েছে। কিশোর ওয়ার্ডে আমি একদিন এক রাত থাকার সুযোগ পেয়েছি। আমার চেহারা সুরত দেখে তাদের মনে হয়নি যে ইউনিভার্সিটির এই বয়সে পেয়েছে, সুতরাং আমাকে কিশোর ওয়ার্ডে রাখা হয়েছে। আমি সেই ইউনিভার্সিটি শিক্ষকের ছেলের সাথে এক রাত পার করেছি, আলাদা হয়ে গেছি। সুপার আমাদেরকে ডেকে বললেন যে তোমাদের সাথে আমাদের এই শিক্ষকের ছেলেকে রাখার জন্য একটু আমাকে অনুরোধ করা হয়েছে। কারণ হচ্ছে তোমরা সম্ভবত তার বাসায় একদিন গিয়েছিলে কিছু কোরআন, কিছু ইসলামী হাদিস সাহিত্য কেনার জন্য। সেদিন শিক্ষক তোমাদেরকে বের করে দিয়েছিলেন, তার সে আফসোস দুঃখবোধটা আছে। সেই দুঃখবোধ নিয়ে তিনি আজকে তার যে ছেলে, যাকে সে ডাক্তারি পড়াবার জন্য মেডিকেলে ভর্তি করিয়েছেন, ঈদের আগের রাতে বাবার কাছে এসে হোস্টেল থেকে বুকে ছুরি ধরেছে। এই তরুণ সন্তান এই শৈশবের কৈশোর পার হয়ে কেবল তরুণ, এখন তারুণ্যে পাও রাখতে পারেনি, যা ডাক্তার হয়ে ছুরি দিয়ে অপারেশন করার কথা, সেই ছুরি নিয়ে এসে বাবার বুকে ধরে বলেছে আগামীকাল ঈদ উদযাপনে আমার 1 লক্ষ টাকা দরকার। এর আগের ইতিহাস আর বলছি না, সেই 1 লক্ষ টাকা দিতে হবে, না হলে তার বুকে ছুরি চালিয়ে তাকে হত্যা করা হবে। বাধ্য হয়ে সে প্রলোভন দেখিয়ে বলেছে চলো অমুক জায়গায় টাকা আছে, নিয়ে আসতে হবে। সেই টাকার প্রলোভন দেখিয়ে তাকে থানায় নিজ দায়িত্বে বাবা হিসাবে সন্তান, একমাত্র সন্তান, তার আরেকটি মাত্র মেয়ে আমেরিকায় থাকে, তাকে থানায় সুপর্দ করেছে পুলিশের হাতে। যতদিন পর্যন্ত আমার এই সন্তান মাদক মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে জামিন করাবো না। আপনারা জানেন যে পারিবারিক ভাবে এরকম একটি বিধান বা সিস্টেম, মামলায় সেখান থেকে জামিন করানো যায় না। আমাদের কাছে বলা হয়েছে, রাখা হয়েছে, নিশ্চয়তা দিলে তারপর তাকে জামিনে মুক্ত করানো হবে।
দেখুন, আর একটা তথ্য বলি আপনাদের, মজার তথ্য। যে জেলখানাকে বলা হয়, আমরা যেটাকে বলি সংশোধনাগার, যেটাকে জেলখানা বলি না আমরা, বিদেশে উন্নত রাষ্ট্রগুলোতে এটাকে সংশোধনাগার বলা হয়। সেই সংশোধনাগারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া যে ওখানে বেশ কিছুদিন থাকার সুযোগ পেয়েছি। গারদে থেকেছি, কোর্টে থেকেছি, কোর্টে যাওয়া আসার গাড়িতে থেকেছি, জেলখানার হসপিটালগুলোতে থেকেছি। কি দুর্ভাগ্য দেখুন, যেখানে আমাদের এই ক্রিমিনাল গুলোকে ধরে জেলখানায় ঢুকানো হয় মাদকাসক্তের কারণে, মাদক বিক্রির কারণে, মাদক ক্রয়ের কারণে, তারা নির্বিঘ্নে গিয়ে জেলখানায় সেই কাজগুলো অবলীলায় করে বেড়াচ্ছে। জেলখানার গাড়িতে যখন প্রিজন ভ্যানে ওঠে তখন সে বলে এটা হচ্ছে নিরাপদ জায়গা, এখানে আর গ্রেফতারের কোনো ভয় নাই। এবং আমাদেরকে তারা বলে নেয় একটা জেলখানার প্রিজন ভ্যানে যখন 50, 60, 70 জন, যেখানে থাকার কথা 15 জন, সেখানে সে এক কর্নারে বসে 4 জন 5 জন মিলে ওখানে কে বা কারা তাকে দিয়েছে আপনি বলুন। আমি প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিদেরকে অপরাধী করছি না, কিন্তু এই 2-4 জন ব্যক্তির সহযোগিতা যদি না পায়, তাহলে প্রিজন ভ্যানে করে একজন আসামি সে কি করে ওখানে মাদক খায়? সে আমাদেরকে বলে, আমাদেরকে আগে ঘোষণা করে নেয় যে দেখেন, ভালো মানুষ তো জেলখানে আসেন, আমরা সবাই অপরাধী, উই অল আর ক্রিমিনালস, সুতরাং এখানে কেউ ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না, আমরা এখন একটু উৎসব করব, একটু আমেজ করব, তাদেরকে খেতে অনুমতি দিতে হবে। আমরা কি করব? অসহায় গাড়িতে, ঠিক আছে ভাই খান, বাট পাশে বসে খান, খায়। এরপরে খেতে খেতে এমন পর্যায়ে পৌঁছায় যে হঠাৎ অনেকদিন পর পেয়েছে হয়তো, এমন খায় যে খেতে খেতে ওখানে বমি করে ফেলে, অসুস্থ হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে, গিয়ে হসপিটালে, মানে জেলখানায় গিয়ে তাকে হসপিটালে ভর্তি করানো হচ্ছে। কি দুর্ভাগ্যজনক। আমি হসপিটালে জেলখানায় কিছুদিন থাকতে হয়েছে প্রশাসনের ব্যবহারের, অমায়িক ব্যবহারের ফলশ্রুতি হিসাবে হসপিটালে থাকতে হয়েছে। যখন চিকিৎসাধীন ছিলাম, চিকিৎসাধীন অবস্থায় রাত বিরাতে হঠাৎ করে 12টা, 1টা, 2টায়, 3টায় দেখতাম যে হাত কেটে, পা কেটে, নিজের গাল কেটে, ঠোঁট কেটে, গলার এই অংশ কেটে তারপরে চলে আসছে, কারারক্ষী নিয়ে আসছে। কি ব্যাপার? জেলখানার ভিতরে তো এরকম মারামারি, কাটাকাটি, রক্তারক্তি হওয়ার কথা না, এটা তো নিরাপদ জায়গা, এটা তো সবচেয়ে একটা নিরাপদ আশ্রয়, এখানে এটা হলো কেন? বলে যে ভাই সে নিজে নিজে করেছে, কিছু নেই তার কাছে, তার যে প্লেট, সেই প্লেটকে সিমেন্টের সাথে ঘষে ধারালো করে তারপর এটা করেছে। কেন করেছে? হয় তাকে মাদক দিতে হবে, না হলে সে আত্মহত্যা করবে। কতখানি ভয়ঙ্কর হলে এটা করা সম্ভব? কতখানি ভয়ঙ্কর! কোর্টে আমরা হাজিরা দিতে যেতাম, কোর্টের কারণের চিত্রগুলো প্রশাসনের কাছে আছে, আছে এগুলো। আমরা 2004 সালে মাদক, আমি মনে থাকার কথা, আমরা একজন মন্ত্রীর কাছে গিয়েছিলাম দিবস, আমরা এই আলোচনা করলাম, অনেক বিদগ্ধ আলোচনা হলো, কোরআন হাদিসের আলোকে আমরা মানুষকে বুঝালাম যেখান থেকে হবে। মন্ত্রী মহোদয়ের কাছে আমরা একটা চিঠি নিয়ে গেলাম যে আপনি আমাদের এই প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। আমাদের প্রতি সৌজন্যতা দেখিয়ে হাতের 2 আঙ্গুলের মাঝখানের সিগারেটটা তার ডাস্টবিনের কাছে, যেখানে ডাস্টবিন ওখানে রেখে দিল, রেখে দিয়ে হাসতে হাসতে বলল, মাসুদ কিছু মনে করো না, আমাকে প্রধান অতিথি করবা, আমি নিজেই এগুলোর সাথে সম্পৃক্ত, আমাকে প্রধান অতিথি করে তোমাদের এরকম একটা মহতী অনুষ্ঠান নষ্ট করো না, মহতী অনুষ্ঠান নষ্ট করো না। লজ্জিত বাংলাদেশ, লজ্জিত বাংলাদেশের এই সম্পদ, এই স্বাধীনতা, লজ্জিত বাংলাদেশের এই প্রতিনিধিত্ব, তারুণ্য, এই শৈশব কৈশোর, যাদেরকে নিয়ে এরকম একটা সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্নের কথা যারা সরকারে থেকে বলেন। আমি একটা চমৎকার উদ্ধৃতি আপনাদের বলি, চমৎকার একটা উদ্ধৃতি বলি আপনাদের, জেলখানার এই ক্রিমিনালদের, তারা ক্রিমিনাল আমাদের ভাষায়, আমরা তো ক্রিমিনাল, আমরা বানিয়েছি তাদেরকে, আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারা আছেন, তারা বানিয়েছে তাদেরকে। আমরা বললাম কেন আপনি এডিক্টেড? বলে যে মাসুদ ভাই আমরা তো ইয়াবা এডিক্টেড, আর আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা এই ক্ষমতার পাগল, আপনারা তো পাওয়ার এডিক্টেড। এটা 2016 সালের শেষ দিকের কথা। আমি শুনে তাজ্জব বনে গিয়েছি,
বলছে আমরা তো সামান্য ইয়াবা এডিক্টেড, আমরা তো সামান্য গাঁজা এডিক্টেড, আর আপনারা তো হচ্ছেন পাওয়ার এডিক্টেড। আপনাদের সরকার, এই যে সরকার এখন দেশ চালায়, আমি এই জায়গায় বসে, আমি জেলখানার ভিতরে বসে তার কাছে দেখেছি, তার কাছে ইয়াবা, তার স্ত্রী তাকে ইয়াবা দিয়ে যাচ্ছে প্রশাসনের সহযোগিতায়, তাকে খাবার দিয়ে যায়, খাবার নিতে চায় না, সে বলে আমার ইয়াবা দাও, নাহলে আমি জেলখানার ভিতরে আত্মহত্যা করব। জেলখানায় এমন ঘটনা আছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন যে একেবারে কোনো উদ্যোগ নিচ্ছে না তা না। স্ত্রী সেখানে আটক হয়েছেন, ইয়াবা নিয়ে দেখা করতে গিয়েছেন, ইয়াবা সহ আটক, ভিতরে ইয়াবা দিতে গিয়েছে। কারণ তার বক্তব্য হচ্ছে আমি এডিক্টেড, আর আমাদের যে সরকার আজকে এই গদিতে বসে আছে সে তো পাওয়ার এডিক্টেড। এই পাওয়ার এডিক্টেড একটা সরকারকে দিয়ে ইয়াবা এডিকশন আপনি দূর করতে চান, এটা অসম্ভব, এটা হতেই পারে না। আমরা ভোট এডিক্টেড। আজকে আমরা যে সন্তান যারা ইয়াবা এডিক্টেড হচ্ছেন বলে আফসোস করছি, আমাদের সেই সন্তানদের একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি ইয়াবা এডিক্টেড কেন? তার একটা সাফ জবাব ছিল আমার বাবা বিজনেস এডিক্টেড, আমার বাবা বিজনেস এডিক্টেড আর আমি ইয়াবা এডিক্টেড। সো হোয়াট ক্যান আই ডু নাও? ইউ হ্যাভ টু ডু। আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, আমার নৈতিকতা নিয়ে, আমার দুনিয়া নিয়ে, আমার পরকাল নিয়ে তার কোনো চিন্তা নাই। রাত ফেরেন, আমার সাথে তার দেখা হয় সপ্তাহে মাসে 1-2 বার। আমার মা বাইরে কাজ, আমার মা ওয়ার্ক এডিক্টেড। খুব সুন্দর জবাব না? আপনি জবাবের প্রত্যুত্তর কি দেবেন তাকে? সেই সমাজ ব্যবস্থায় আমাদেরকে দেখুন, আমাদের একটা অধিদপ্তর আছে, মাদক অধিদপ্তর, 1990 সালে প্রতিষ্ঠিত হয়ে তারা মৌলিকভাবে 3টা কাজের টার্গেট নির্ধারণ করেছে। টার্গেটটা দেখেন, টার্গেটেই যদি ওই যে আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই একটা কথা বলতেন যে মাসুদ তুমি যদি নদী বা খাল পার হতে গিয়ে টার্গেটই যদি নাও যে কোনোভাবে শুকনায় পড়বা আর কি, তাহলে তুমি যে 1 হাত পানিতে পড়বা তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই তুমি পানিতে পড়বা। আর তুমি যদি কোন রকম টার্গেট করো একটু কাদায় পড়বা, তাহলে তুমি যে 1 হাত পানিতে পড়বা 2 হাত, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের মাদক অধিদপ্তর তারা নামই দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ মানে কি? এটা থাকবে। নিয়ন্ত্রণ কি? ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ। ট্রাফিক তো এটা নিয়ন্ত্রণ করে, গাড়িগুলো থাকবে, নিয়ন্ত্রণ করে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক থাকবে, এটা নিয়ন্ত্রিত হবে, প্রয়োজনীয় লোকদের কাছে এটা যাবে। আপনি যদি একটা জায়গার কথা ধরুন, আজকে আমাদের এখানে যারা যুক্ত আছেন, একটু বিবেকের কাছে আমি আপনাদের জানতে চাই, আপনারা নিজের বিবেকের কাছে, এই দেশ এবং জাতির কাছে আপনাদেরকে প্রশ্ন করতে হবে, আমাদের কাছে জানতে চাইতে হবে, এদের কাছে, রাষ্ট্র শক্তির কাছে। না হলে আপনিও রক্ষা পাবেন না, আমি পাবো না, আমার সন্তান বাঁচতে পারবে না, এখান থেকে পারবে না, অসম্ভব, এটা হতেই পারে না। আপনি একটা জমি চাষ করে যদি সেখানে সিদ্ধান্ত নেন নিয়ন্ত্রণটা কেমন বুঝার জন্য দেখুন, একটা জমিতে যদি আপনি সেখানে ফসল ফলান, ফসলের সাথে কিছু আগাছা হয়, হবে না? আপনি আগাছা কিন্তু নির্মূল করেছেন, আগাছা দমন করেছেন, 3 বার চাষ দিয়ে ওটাকে ফ্রেশ ফসলের উপযুক্ত করেছেন, তারপর সেখানে আপনি ফসল ফলিয়েছেন, এর সাথে কিছু আগাছা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নিলেন আগাছার মূলোৎপাটন হবে না, নির্মূল হবে না, আগাছা নিয়ন্ত্রণ হবে। আপনি বলুন, এই নিয়ন্ত্রিত অবস্থায় এর উপর আপনি সার দিলেন, এর উপর আপনি ওষুধ দিলেন, এর উপর আপনি আরো আপনার প্রচেষ্টা বিনিয়োগ করলেন, আপনার শরীরের ঘাম ঝরালেন, 3 মাস পরে গিয়ে ওই জমিতে আপনি কি পাবেন? বাস্তবতা কি বলে, প্রকৃতির নিয়মটা কি? আপনি ওই জমিতে গিয়ে আসলে ফসলের চিহ্নও পাবেন না, পুরোটা আগাছায় দিয়ে পুরো জমিনটা ভরপুর হয়ে যাবে, ওটা দখলে চলে যাবে আগাছা। আজকে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছেন তারা সিদ্ধান্ত কি নিয়েছেন? 1 নম্বর সিদ্ধান্ত দেখেন, প্রথম সিদ্ধান্ত তারা নিয়েছেন ডিমান্ড রিডাকশন, চাহিদাকে নিয়ন্ত্রণ করবেন, চাহিদা হ্রাস করবেন, শেষ করবেন না, চাহিদা হ্রাস। ফার্স্ট ডিমান্ড রিডাকশন, সেকেন্ড সাপ্লাই রিডাকশন, সরবরাহ নিয়ন্ত্রণ করবেন। কি দুর্ভাগ্যজনক কথা। এরপরে তারা ক্ষতি হ্রাস, হার্ম রিডাকশন, ক্ষতিটা কমিয়ে নিয়ে আসা। হয়তো প্রশ্ন উঠবে একসাথে সব শেষ করা যাবে? টার্গেটটাই যদি শেষ না করা হয় তাহলে আপনি ওই জায়গায় তো পৌঁছতে পারবেন না। এটা তো যেমিতিই খাচ্ছে। আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন 0.5%, আজকে সেটা এই 2021 সালে এসে এখন এই অবস্থায় এসে 10% দাঁড়িয়েছে।
10% এবং সেটা গাণিতিক হারে না জ্যামিতিক হারে এই পর্যায়ে এসে আমরা ঠেকেছি। কেন ঠেকেছি? এই জায়গায় এসে আমাদের এমন অবস্থা তৈরি হয়েছে যে 1998 সালে আপনাদের একটা ট্র্যাজেডি মনে থাকার কথা, 14 এপ্রিল গাইবান্ধা ট্র্যাজেডি। এবং এখানে একটা মজার ব্যাপার আছে যে শুধু মাদকই নাই, মাদককে আবার ভেজাল যুক্ত মাদক, যে ভেজাল যুক্ত মাদক খেয়ে আপনি প্রায় শুনবেন অমুক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে বৈশাখী পহেলা বৈশাখ উৎসব, অমুক উৎসব তমুক উৎসব করতে গিয়ে সেখানে আমাদের এক হিসাবে সরকারি হিসাবে 47 জন মারা গেছে, 150 অধিক কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ওই এলাকাবাসী, গাইবান্ধার এলাকাবাসী তখন উত্তাল আন্দোলন শুরু করে, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এটা খুব রাজনৈতিক ইস্যু না, আমি আপনাদের বিনয়ের সাথে বলি, এটা রাজনৈতিক ইস্যু নয়। তখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, সেই ব্যক্তির নাম ছিল রবীন্দ্রনাথ সরকার। তাকে থানায় নেওয়া হয়, পত্রিকার পাতা খুললে এখনো আপনি পাবেন, তাকে থানায় নেওয়া হয়। শক্তিশালী প্রভাবশালী মহলের ইঙ্গিতে তাদের তৎপরতায় তাকে তাৎক্ষণিকভাবে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে তাকে চালান করে দেওয়া হয়। তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেলেন। মাদকের উৎস কোথায়? একটু আগে আলোচনায় আমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বলেছেন মাদকের কোন উৎপাদন বাংলাদেশে নেই, শুধুমাত্র ঔষধ প্রক্রিয়ার সাথে আছে, যদিও ইসলাম সেটাকে অ্যালাউ করে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন ওষুধের জন্য এটা কোনো ব্যাপারই নয়, বরং এটা আরেকটা অসুখ। এই মরফিন, প্যাথেটিন, এটা আরেকটা অসুখ, এটা আমাদের কোনো দাওয়া নয়, বরং এটা আরেকটা ডিজিজ। আমাদের মুসলিম বিজ্ঞানীরা আলহামদুলিল্লাহ বিপরীত ঔষধ আবিষ্কার করে মুসলিম উম্মাহকে এখান থেকে মুক্তি দিয়েছেন। আমরা সেই মুক্তিকে ওয়েলকাম করিনি। মুসলিম উম্মাহর সেই বিজ্ঞানীদের সেই অ্যাক্টিভিটিসকে, তাদের সেই ইনভেনশনকে, তাদের সেই আবিষ্কারকে আমরা সেলিউট করতে পারি নাই, বরং আমরা এটার মধ্যেই থাকতে চেয়েছি। সে কারণে আজকে পুরো সমাজ এবং রাষ্ট্র এই কাঠামোটাকে ধরে আমাদের এই সামান্য দুর্বলতা ছিদ্রটাকে সুই আজকে ফাল হয়েছে। এটা এই ফালে আমরা নিজেরা পড়ে গিয়েছি, কারণ এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য আমরা আসতে পারি নাই। আমি আপনাদেরকে শেষের দিকে এসে যে কয়েকটি কথা একটু মৌলিকভাবে বলতে চাই। এটা হচ্ছে কেন? হচ্ছে আমাদের সঙ্গী সাথী যারা জেলখানায়, আমরা প্রতিদিন সকালবেলা হাঁটার জন্য একটু অনুমতি পেতাম শারীরিক কারণে, বের হয়ে দেখতাম যে এখন থেকে 7 দিন আগে যে এসেছিল সে 7 দিন পরে জামিন নিয়ে আবার এসেছে। প্রতিদিন কেরানীগঞ্জ অথবা আমাদের কাশীপুর যেখানে আমরা থাকতাম, দেখতাম যে প্রতিদিন 400 থেকে 450, 500 আসামি। আমরা ভাবতাম যে এত আসামি প্রতিদিন কোথা থেকে আসে, এরা কারা? একই আসামি ঘুরে ফিরে 7 দিন, 10 দিন, 15 দিন পর পর তারা আসছেন এবং এই কাজগুলোর সাথে তারা যুক্ত। ইভেন শুনলে আপনি অবাক হবেন যে তার ভিতরে জামিন হয়ে তারপর সে বের হতে চায় না, কারণ এই ব্যবসাটা সে ভিতরে চালু রেখেছে। ভিতরে ব্যবসা করার জন্য সে যাচ্ছে, ভিতরে তার কাস্টমার আছে। যেই জামাটার দাম বাইরে 200 টাকা, সেটার দাম সেখানে 2000 টাকা, তার কয়েক গুণ প্রফিট। স্বাভাবিকভাবে সে সেই বিজনেসের সাথে সেখানে কিছুদিন জেল খাটতে হলে সরকারি আয় সে থাকবে, খাবে, ব্যবসা করে আবার সেখান থেকে প্রয়োজন মতো বেরিয়ে। একজন আমাকে হাসতে হাসতে বললো যে মাসুদ ভাই, এখানে আমাদের প্রশাসন ধরে আনে না, প্রশাসনের সাথে লাইন করে আমরা ভিতরে আসার জন্য উদ্যোগ গ্রহণ করি। এটা ব্যবসার একটা ক্ষেত্র, যেই জায়গাটাকে সংশোধনের মনে করি সেই জায়গাটাকে তারা ব্যবসার ক্ষেত্র বানিয়ে নিয়েছে। কাদের সহযোগিতায় কারা এটা করছেন, কাদের আশকারা এটা হচ্ছে? আমি সেই জন্য এটা বলছি এই কারণে যে সঙ্গী সাথীদের এই বন্ধু বান্ধব নির্বাচনে তারা বলে যে মাসুদ ভাই, আমরা বের হয়ে ভালো হওয়ার কোনো প্রক্রিয়া নেই, আমাদেরকে বের হতে দেওয়া হয় না, আমাদেরকে ভালো হতে দেওয়া হয় না। আমাদের একটা সিন্ডিকেট আছে, এখান থেকে আমাদের একমাত্র পথ এই কাজ করে যেতে হবে, না হলে আমাদেরকে মরতে হবে। উপায়টা কি? উপায়টা হচ্ছে শুরু থেকেই তাকে ভালো একটা পথ অবলম্বন করার জন্য সুযোগ করে দেওয়া। সেই সুযোগটি ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ একমাত্র সংগঠন, বলবো আমি একমাত্র সংগঠন। আমি ইউনিভার্সিটির আরেকটি গল্প বলি আপনাদের ছোট্ট 2 লাইনে, যে আমাদের একটা তখন ইউনিভার্সিটিতে একটা মাদক দিবসে, এই প্রতিবাদ দিবসে একটা হচ্ছে তাদের কি বলে ওটাকে, যে এটাকে আমরা বলি যে তাদের একটা প্রোগ্রাম হচ্ছে আর কি, কালচারাল অনুষ্ঠান হচ্ছে, যে মাদক প্রতিবাদ করার জন্য, মাদকের বিরোধিতা করার জন্য, মাদক হ্রাস করার জন্য, মাদক নির্মূল করার জন্য। তো একজন এসে আমাকে বলছে যে মাসুদ ভাই, আজকে এখানে যারা শিল্পী আসছেন তাদের মধ্যে কয়েকজন আগে খেয়ে উঠেছেন এবং কন্টাক্ট ছিল যে মাদকের এই প্রতিবাদী গান শেষ করে
তাদেরকে মাদক দিলে তারা এই প্রোগ্রাম করবেন, নাহলে করবেন না, কারণ তাদের এটা সিস্টেম। আপনি কি দুর্ভাগ্যজনক একটা দেশ আমরা এখন, যে যারা মাদকের লালন পালন করেন তাদের বক্তব্য দিয়ে আপনি এই জাতিকে কি করে ভালো করবেন। ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আলহামদুলিল্লাহ একটা লিফলেট তৈরি করেছি, মানুষকে সতর্ক করছি, মানুষকে এইখান থেকে বাঁচার জন্য আহ্বান করছি, চেষ্টা করছি। আমরা নিজেরা আমাদের পারিবারিক পরিসরে আলোচনা করে এখান থেকে বাঁচার উপায় বের করছি। ধূমপানের অভ্যাস আলহামদুলিল্লাহ আমরা জিরো টলারেন্স, যেটা চিন্তাও করা যাবে না বাংলাদেশের পরিসরে, এটা অভাবনীয় একটা ব্যাপার। সেই জায়গায় আমরা এটা করছি, এটা কৌতূহল থেকে এটা করছে, ডিপ্রেশন থেকে করছে। আল্লাহ তাআলা সূরা হাদীদের 20, 21, 22 নম্বর আয়াতে কত চমৎকার করে বলেছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। এই মেসেজ যদি আমাদের যুবকদের কাছে থাকতো, দিতে পারতাম, একাডেমিক্যালি যদি দিতে পারতাম, তাহলে কত সুন্দর হতো, যে সে জানতে পারতো লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। আমার কোন হতাশা আমাকে অন্যায় কাজের দিকে ধাবিত করতে পারে না। একজন ইমানদার হতাশই হতে পারে না। ওয়ালা তাজাস ওয়ালা তাহিনু, এটা তার জন্য জায়েজ নেই, বৈধ নয়। এই কথা তো আমরা জানাতেই পারি নাই, তাকে তো এটা তো শেখাতেই পারি নাই, এটা তো তাকে আমরা বুঝাতেই পারি নাই, এটা ব্যর্থ হয়েছে আমরা, রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ। আপনি সফল একটা মাদক মুক্ত যুব সমাজ, তারুণ্য আশা করেন, এটা আকাশ কুসুম কল্পনা। তারপর আমরা কি থেমে যাব? আমরা থেমে যাব না। সেই থেমে যাওয়ার জায়গা থেকেই আমি আপনাদেরকে বলছি যে প্রতিকূল পারিবারিক পরিস্থিতি, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পারিবারিক কোন সিস্টেম আমাদের থাকছে না, সেই জায়গা থেকে ধর্মীয় নৈতিক মূল্যবোধের কথা বলতে চান না। আমাদের খুব বড় বড় আলোচকদের আমি আলোচনা ইউটিউবে শোনার চেষ্টা করেছি। এই মাদক দিবস উপলক্ষে আমি গত সপ্তাহখানেক বেশ কয়েকটা ইউটিউবের আলোচনা আমি শুনেছি। একটা ইউটিউবের আলোচনা আমি কারো মুখ থেকে শুনলাম না যে ইসলামের কথা তারা বলেছে, অথচ ইসলামী অনুশাসন ব্যতি রেখে এই মাদক মুক্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন অবাস্তব, অসম্ভব, দুরূহ ব্যাপার। এটা হতেই পারে না, প্রশ্নই ওঠে না। একাডেমিক্যালি যদি তাকে ইসলামী অনুশাসন মেনে চলার জন্য প্রস্তুত না করা হয়, তাহলে এটা সে কখনোই, এই বাস্তবতা সে মেনে নেবে না। কারণ তাকে তো পাহারাদারি করবেন আপনি বেডরুমে না, তার বেডরুমের পাহারাদারি তো ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এই ধ্বংসের যথাকলে মহান প্রভু থেকে তোমাকে কে সুযোগ নেই। পরকালীন চিন্তায় যদি তার মধ্যে না থাকে, জবাবদিহিতা যদি তার মধ্যে না থাকে, দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তির চিন্তা যদি তার মধ্যে জাগ্রত না হয়, এটা অসম্ভব। শিক্ষা কার্যক্রমে, আমাদের শিক্ষা কার্যক্রমে কি আছে? আমাদের শিক্ষা কার্যক্রমে আছে সুদ কষা, আমাদের শিক্ষা কার্যক্রমে আছে চোনাটুনির গল্প, আমাদের শিক্ষা কার্যক্রমে আছে কি? আমাদের শিক্ষাক্রমে আছে কত টাকার সাথে কত দুধের সাথে পানি মিলালে লাভ হবে। আমাদের শিক্ষা কার্যক্রমেতে এই মাদকতার ভয়াবহতা নিয়ে কোরআন হাদিসের কোনো আলোচনা নেই, ইসলামকে কাটছাট করে ফেলা হচ্ছে। সেখানে এটা কি করে সম্ভব? এই সম্ভবকে, অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব ইসলামী ছাত্র শিবির নিয়েছে, আমরা নিয়েছি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী আমরা নিতে চাই। এই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে মুক্ত মনে করতে পারি না। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করতে চাই, আজকে যারা এখানে যুক্ত আছেন, প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে ড্রাগ অ্যাডিকশন ডিপ্রাইভ এ ফ্যামিলি, এটা একটা পরিবারকে ফ্রম অল কাইন্ডস অফ পিস এন্ড হ্যাপিনেস। আপনার সব গাড়ি বাড়ি সব থাকবে, কিন্তু আপনি সুখ শান্তি থেকে দুনিয়াতে বঞ্চিত হয়ে যাবেন শুধুমাত্র এই একটা ভয়াবহ ভয়াল থাবার কারণে। সেই থাবাকে আমি শেষ দুটো লাইন দিয়ে আমার মোহতারাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না সম্ভবত। একজন ইমামকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি ইলিশ মাছটা এরকম পাগড়ি দিয়ে পেঁচিয়ে তারপরে রাস্তা পার হচ্ছেন কেন? তো হুজুরে বলেছিল, আমাকে হয় জিকিরে ব্যস্ত থাকতে হবে, না হলে ইলিশ মাছের দাম বলতে ব্যস্ত থাকতে হবে। আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে ইলিশ মাছের দাম বলায় ব্যস্ত থেকে আমার দুনিয়া পরকাল বরবাদ না করে ইলিশ মাছ দিয়ে যদি পাগড়িটা দিয়ে ইলিশ মাছটা পেঁচিয়ে রাখলে আমার পাগড়িটা একটু আপাতত নষ্ট হবে, বাট আমার ইমানটা ঠিক থাকবে। আমার একটা কাজে তো আমার পাগলামি, আমার ম্যাডনেস, আমার পাগলামিটা তো এক জায়গায় রাখতে হবে। ইব্রাহিম আদমের কথা আপনারা জানেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি পাগলামি করছেন কেন? বলছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষই কোনো না কিছু পাগল,
আমি 4টা জিনিসের পাগল হয়ে তোমাদের কাছে আবির্ভূত হয়েছে এই কারণে, যাতে তোমরা দুনিয়ার পাগলামি থেকে বাঁচতে পারো। তখন সে খুব উদ্বেগের সাথে, উৎকণ্ঠার সাথে 4টা পাগলামির কথা তাদেরকে তুলে ধরেছিল, যে আমার পাগলামি হচ্ছে বলখের রাজা, আপনারা জানেন ইব্রাহিম আদম, সে রাজ্য ছেড়ে দিনের বেলা মরুভূমিতে থাকতো, রাত্রিবেলা জঙ্গলে থাকতো, এবং তাকে জিজ্ঞেস করলে বলতো ফালা আদরি মা যা ইউখাতিবুনি, ফালা আদরি মা যা ইউখাতিবুনি। আমার পাগলামিটা, আমার ম্যাডনেস, আমার আসক্তিটা হচ্ছে আমি জানি না আমার যখন মৃত্যুর সময় আসবে ফেরেশতা আমাকে কি বলে সম্বোধন করবে। আমাকে কি পাপাত্মা নাকি পুণ্যাত্মা বলে সম্বোধন করবে, আমাকে পাপিষ্ঠ বলে নাকি পুণ্যবান বলে সম্বোধন করবে, যার উপর ভিত্তি করে আমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। আমি সেটা নিয়ে আসক্তিতে আছি। আমার দ্বিতীয় আসক্তি আছে ফালা আদরি উজিবু আম লা উজিব। আমি জানি না আমার যখন মৃত্যু হবে, আমাকে যখন কবরে রাখা হবে, তখন আমাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব দিতে আমার মহান আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি কি তার জবাব দিতে পারবো? আমার আসক্তিটা হচ্ছে তাই নিয়ে। তোমার রাজ্য দিয়ে কি করব? তুমি রাজ্য নিয়ে আসক্তিতে আসো, আমি আমার এই প্রশ্নের উত্তর নিয়ে আসক্তিতে আছি। আমার 3 নম্বর আসক্তি হচ্ছে ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন। কিয়ামতের দিন দুটো সারি হবে, দুটো মিছিল, দুটো রাস্তা হবে। এক রাস্তার মানুষদেরকে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আরেক দলকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমি জানি না আমাকে কোন কাতারে শামিল করা হবে। সুতরাং আমি কি করে এই আসক্তি থেকে মুক্তি পাবো, এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত হব, আমি টেনশন ফ্রি হয়ে কি করে স্বাভাবিক জীবন যাপন করব? আমি তো এটা নিয়ে ম্যাডনেস অবস্থায় আছি, এটা নিয়ে পাগল অবস্থায় আছি। আমাকে তোমরা পাগল বলতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি উল্লেখ করেছেন, আকসারু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজদুন, হাত্তা ইয়াকুলু মাজদুন। আজকে পরিবারের সদস্যবৃন্দ যারা যুক্ত আছেন, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনার সন্তানকে ইসলামের পাগল বানান, আপনার সন্তানকে পরকালের পাগল বানান, আপনার সন্তানকে জান্নাতের পাগল বানান, আপনার সন্তানকে ইসলাম প্রতিষ্ঠার পাগল বানান। না হলে সে ফেসবুকের পাগল হবে, না হলে সে দুনিয়ার পাগল হবে, না হলে সে নারীর গাড়ি বাড়ির পাগল হবে, না হলে সে মদ জুয়া গাজার পাগল হবে। কোনো না কিছু পাগল সে হবেই, কারণ মানুষের মধ্যে একটা পাগলামি আছে। এই পাগলামিটাকে ডাইভার্ট করাই হচ্ছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, তাকে কোথাও এনগেজ করা। আপনি এটাকে ইংরেজিতে যখন আমাদেরকে বলেন, তখন আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই। স্বাভাবিকভাবে কিভাবে নেই? An idle brain is the evil's workshop. An idle brain is the devil's workshop. এটা তো শয়তানের কারখানা। তো আপনি এই শয়তানের কারখানা থেকে বের করে তাকে তো ভালো মানুষের কারখানায় পরিণত করতে হবে। সেটার উদ্যোগ কি আছে আমার? পারিবারিক ভাবে আমার কি উদ্যোগ আছে, সামাজিক ভাবে আমার কি উদ্যোগ আছে, প্রাতিষ্ঠানিক ভাবে আমার কি উদ্যোগ আছে, রাষ্ট্রীয় ভাবে আমার কি উদ্যোগ আছে? যখন এই ব্রেনটাকে আপনি খালি হতে দিচ্ছেন, সেখানে কোনো কিছুতে সে স্থান দখল করেছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা তো বলা হয়ে থাকে, এখন বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন 3 কেজি আফিম এক জায়গায় রাখলে জানা হবে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সন্তানদেরকে 3 কেজি আফিম তাকে যতখানি আসক্তিতে শেষ পর্যায়ে নিয়ে যায়, তার চেয়ে অধিক মাত্রায় সংক্রমিত করে এবং ধ্বংসের অতল গহ্বরে তাকে তলিয়ে দিতে সক্ষম। সেই আফিমের চেয়ে ধ্বংসাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিভাইসের আসক্তি আমাদের প্রজন্মকে আজকে শেষ করে ফেলছে। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন, স্ত্রী স্বামীর সম্পর্ক ছিন্ন, বাবা মা আজকে সন্তানের হাত থেকে আলাদা হয়ে যাচ্ছে। আজকে এই আসক্তিতে পড়া একজন সন্তানকে বাবা 20,000 টাকা দিয়ে খুন করিয়েছে, গত 3 দিন আগের পত্রিকার রিপোর্ট। এই বছরে শুধু 300 বাবা মাকে খুন করা হয়েছে এই সমস্ত আসক্তিতে পড়ে। সন্তানরা তার বাবা মাকে হত্যা করেছে। প্রস্তুতি গ্রহণ করুন, বাবা মায়েরা প্রস্তুতি গ্রহণ করুন নিজ সন্তানের হাতে খুন হওয়ার জন্য। যদি এখান থেকে মুক্তি চান, বাবা মা হত্যা করছে সন্তানকে, স্ত্রী হত্যা করছে স্বামীকে, স্বামী খুন করাচ্ছে তার স্ত্রীকে, এই আসক্তি থেকে বাঁচার জন্য অথবা বাঁচানোর জন্য, কারণ তার হাতে আর কোনো পথ নেই। আসুন আমরা আমাদের এই ভয়াল এক চিত্রের বর্ণনা যখন শুনছি, মুক্তির উপায় কি? মুক্তির উপায় একমাত্র গ্যারান্টি হচ্ছে গুড প্যারেন্টার্স। গুড প্যারেন্টার্স আমাদের পারিবারিক পরিমণ্ডলে নিজেদের একটা পরিসর গড়ে তোলা, ডেভেলপিং হাই মোরাল ভ্যালুস। এটা ছাড়া কোনো উপায় নেই। A man with career without character is more dangerous than a lion. আজকে সবচেয়ে উচ্চ শিক্ষিতরা, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ড্রাগের সবচেয়ে বড় আখড়া। আমাদের গত 3 বছরের পত্রিকা রিপোর্টে দেখা যায় যে 2000 পিস 3000 পিস একজন ছাত্র তাকে পিস নিয়ে ইয়াবা পিস নিয়ে সে আটক,
তার মানে কি এই 2000 পিস কি সে খাওয়ার জন্য কিনেছে? সে শুধু খায় না, সে বিক্রি করে, সে অন্যের কাছে পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইয়াবা, এই মাদকের সাথে 10 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামী বলেছেন। কেন? কারণ এটার সাথে দূর থেকেও তারা সম্পৃক্ত থাকবেন। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কর অংশ হিসাবে এই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ডেভেলপিং হাই মোরাল ভ্যালুস। যদি এটা আপনি না করতে পারেন, আমরা যদি শুধু তাকে ক্যারিয়ার সম্পন্ন করি, এ ম্যান উইথ ক্যারিয়ার, আজকে পাশ্চাত্য সভ্যতার দাবি, পাশ্চাত্য সভ্যতার স্লোগান এটা, এ ম্যান উইথ ক্যারিয়ার ইজ উইদাউট ক্যারেক্টার। এই উইদাউট ক্যারেক্টার মানে কি? এই উইদাউট ক্যারেক্টার মানে তার মধ্যে কোরআন নেই, তার মধ্যে হাদিস নেই, তার মধ্যে ইসলাম নেই, তার মোকালের জবাবদিহিতা নেই, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চর্চা নেই, ইসলামিক জ্ঞান তাকে পরিচর্যা দেওয়া হয় না, রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো ডোনেট করা হয় না, রাষ্ট্রীয়ভাবে তাকে প্রমোট করা হয় না, বরং তাকে ডিপ্রাইভ করা হয়। সেরকম একটা রাষ্ট্রে আপনি কি করে আশা করেন যে আমাদের এরকম তরুণ প্রজন্ম হবে? ক্লোজ গাইডেন্স, আমাদের একদম কাছে থেকে তাদেরকে মনিটরিং করা, এর সাথে প্র্যাকটিসিং রিলিজিয়ন টু ফিল আপ স্পিরিচুয়াল নিডস। আমাদের এই আধ্যাত্মিক জায়গাগুলোতে স্পিরিচুয়াল পাওয়ার ডেভেলপ করার ক্ষেত্রে তাদের কাছাকাছি আমাদের পৌঁছতে না পারলে এই তারুণ্য আমরা তৈরি করতে পারবো না। এর সাথে অ্যাওয়ারনেস অ্যাবাউট প্রেশার, আমরা যে এই মানে একজন আরেকজনকে সচেতন করা, এই জায়গাটা আমাদের গ্রোয়িং চিলড্রেন একেবারে শৈশব থেকে আমাদেরকে তাদের টার্গেট নিয়ে কাজ করা। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির সেই কাজ করছে। অভিভাবক মন্ডলী যারা যুক্ত আছেন, আমাদের তরুণ সন্তান যারা যুক্ত আছেন, আমাদের শৈশব কৈশোরের ছোট্ট সোনামণিরা এখানে যারা যুক্ত হয়েছে স্কুল, কলেজ, গোয়িং ইউনিভার্সিটি, তোমাদের মাথায় রাখতে হবে চকলেটের মতো করে আগামী দিনে 5 টাকা 10 টাকা দামে তোমাদের হাতে পকেটে পৌঁছে দেওয়া হবে। অনলাইনে আজকে এলএসডি এগুলো আমাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে অমুক জায়গায় গোপনে। আগে প্রকাশ্যে এগুলো লজ্জা আমরা করতে পারতাম না, এখন তুমি ঘরে বসে এগুলো পেয়ে যাবে। দরজা আটকানো অবস্থায় দরজার নিচ দিয়ে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। এত সহজলভ্য এই জগতে বেঁচে থাকার একমাত্র পথই হচ্ছে আমার কাছে আমার আল্লাহর জবাবদিহিতা। দুনিয়ার সময় আমার এই কলবের নফস, আমার নফস যদি নষ্ট হয়ে যায়, সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে এটা আমাকে শেষ করে দেয়, আমার ব্রেনটাকে নিষ্ক্রিয় করে দেয়, আমাকে বিকলাঙ্গ করে দেবে, আমাকে পুরুষত্বহীন করে ফেলবে, আমার সমস্ত শারীরিক চাহিদাকে বিনষ্ট করে ফেলবে, পরিবার ব্যবস্থা ভেঙে যাবে, স্বামী স্ত্রী হক আদায় করতে পারবে না, স্ত্রী স্বামী সম্পর্ক রক্ষা করতে পারবে না। এরকম দুনিয়ার স্বার্থ চিন্তা করে পরকালীন মুক্তির নিশ্চয়তা নিজের কাছে নিজেদের তৈরি করার জন্য এই কার্যকরী উদ্যোগ যদি তাদের মধ্যে তৈরি করা যায়, তাহলেই কেবলমাত্র গুড কমিউনিকেশন, আমরা তাদের সাথে তাদের সম্পর্ক তৈরি করে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারলেই কেবলমাত্র আমরা পারবো এরকম মাদক মুক্ত তারুণ্য, আর সেই মাদক মুক্ত তারুণ্য দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আলহামদুলিল্লাহ আমি নিশ্চিত, যেহেতু সমৃদ্ধ ইসলামী ছাত্র শিবির আমরা গড়তে পেরেছি, মাদক মুক্ত করে একটা সমৃদ্ধ ইসলামী ছাত্র শিবির তৈরি হয়েছে, মাদক মুক্ত করে একটা তারুণ্যের জায়গা বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু তৈরি করতে পেরেছে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমরা আপনাদেরকে এই কমিটমেন্ট দিচ্ছি, আপনাদের সাহায্য, সহযোগিতা এবং সব ধরনের দোয়া, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে আগামী দিনে আমরা মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়ে সমৃদ্ধ একটা বাংলাদেশও আমরা করতে পারবো। সেই প্রত্যাশায় আপনাদের সামগ্রিক দোয়া, ভালোবাসা, আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করে যারা এই দীর্ঘ সময় কথা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষক সম্মানিত কামালউদ্দিন জাফরি হুজুর যুক্ত হয়েছেন অনেক আগে, আমি সময় নিয়েছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় কেন্দ্রীয় সভাপতি, প্রিয় সেক্রেটারি জেনারেল এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ ধরে লাইভে যুক্ত আছেন, তাদের সবাইকে আবার আন্তরিক সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই মাদক মুক্ত তারুণ্য, এই শিরোনামে তিনি আলোচনা রেখেছেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি যে আহ্বানগুলো আমাদের জন্য রেখেছেন সেই আহ্বানগুলোর সাথে করে আমরা এ দেশকে নিঃসন্দেহে আমাদের যে এইম এন্ড অবজেক্টিভ, সেই এইম এন্ড অবজেক্টিভকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা ইতিমধ্যেই দেখছেন আমাদের সাথে দীর্ঘক্ষণ থেকে যুক্ত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2021 উপলক্ষে আজকের এই আলোচনা সভায়
এ পর্যায়ে আমরা প্রধান অতিথির আলোচনা শুনব। মাদকের সরয়ী দৃষ্টিভঙ্গি এই বিষয়ক আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো ওস্তাদ, লাখো আলেমের উস্তাজ, আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। আমরা এ পর্যায়ে মুহতারামের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন কাইদুল মুহাজ্জালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন। আবাদ। সম্মানিত প্রিয় আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ ও বোনেরা, আল্লাহ তাআলা প্রথমে শুকরিয়া আদায় করি এই সংগঠন তথা বাংলাদেশ আমাকে তরুণদের এই প্রোগ্রাম, তরুণরা আমাকে দাওয়াত দিয়েছেন যে আমি এখানে কথা বলি। আজকে তো সমাজটা তরুণদেরকে, আমরা যারা বয়োবৃদ্ধ হয়েছি আমরা তো তাদেরকে ওইভাবে নেতৃত্ব দিতে পারবো না, যা নেতৃত্ব দিতে পারবে তরুণরা। অতএব ইসলামী ছাত্র শিবির এমন একটা ফোরাম যেটাই তরুণদেরকে দর্শনগত দিক থেকে, জ্ঞানগত দিক থেকে, চিন্তার দিক থেকে, বস্তুগত দিক থেকে এবং জীবনটা যে কি জিনিস, এই জীবনটা তারুণ্যই তো জীবন, এই জীবনটাকে ব্যাখ্যা করার জন্য, সুন্দর উপভোগ করার জন্য তারাই আপনি সুন্দর বলতে পারে। এবং বললো দেখলাম আমাদের মাসউদ সাহেব এতক্ষণ আলোচনা, দলিল সবই ছিল আল্লাহর মেহেরবানিতে। তো আমাকে রাখা হয়েছে টুপি হিসাবে, তো টুপি না নামাজ হয়, তারপর টুপি দিয়ে একটু সুন্দর হয় যার। তা আমি কিছু কথা বলবো বিইذনিল্লাহ। প্রথমত এই যে আকল, বুদ্ধি, মাদকের প্রথম আঘাতটা কোন জায়গায় হয়? মাদকের আঘাত হয় কোন জায়গায়? সেটা হলো মস্তিষ্কে। আর মস্তিষ্ক কিসের জায়গা? এটা হলো আকল, বুদ্ধির জায়গা হলো মস্তিষ্ক। আর মস্তিষ্ক ঠিক, তাহলে বুদ্ধিও ঠিক, আর বুদ্ধি ঠিক তো ঠিক। কিন্তু বুদ্ধি নষ্ট হয়, মস্তিষ্ক নষ্ট হয়, বুদ্ধি নষ্ট তো বিবেকও নষ্ট। পরে ওই জ্ঞানের কথা আসে, সেগুলো কোরআন হাদিসের কথা পড়ে, কিন্তু মৌলিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষকে পৃথিবীতে আগমনের সময় তার সঙ্গে তার আকল, তার বিবেক দিয়েছেন। এটা তার জন্মগত পাওনা। এই জন্ম পাওনা, যেটাকে নেচার বলবো, এটাকে ব্যস্ত করে দিচ্ছে কে? আপনার মাদকতা নিয়ে আমরা আজকে বিপদ দেখতে পাচ্ছি। এই মাদকটা সারা দুনিয়ার জন্য সমস্যা। বিশেষ করে আজকে বাংলাদেশ শতকরা আজকে 90-95% মুসলমান, সেই দেশে আজকে মাদক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ এইগুলি আমরা সমাজে নেতৃত্ব দিচ্ছি, সমাজকে চালাই, রাষ্ট্র চালাই, আমরা সব করি, এই জিনিস সুন্দর করে তুলছি না। আমরা এগুলি তুলে ধরা দরকার, নিজেরাও এর থেকে বিরত থাকি এবং জাতিকেও যুক্তি নির্ভর ভাবে আমি যে তোমরা এইদিকে আগমন করো, এর মধ্যে তোমাদের কল্যাণ। তাহলে এক নম্বর মাদকের ক্ষতিটা কি? বুদ্ধিকে লোপ করে দেয়, নষ্ট করে দেয়। বুদ্ধি নষ্ট কোরআন কারীমে প্রথম যে অ্যাড্রেস করে আমাদেরকে, কারীম
মানুষকে না আকল করে, বুদ্ধি নাই, মানে আকল বুদ্ধিকেই অ্যাড্রেস করছে। তো মাদকের প্রথম আঘাত হলো কিসে? মানুষের বুদ্ধির উপরে। কেমন করে আঘাত করে? এক লোক আপনার মাদক শিকার হয়ে রাস্তার কিনারে কাঁথিয়ে পড়ে শুয়ে পড়ছে বেহুশ অবস্থায়। কুকুর একটা এসে তার ওই যে মুখ থেকে যে বের হচ্ছে তার মাদকের ধারা, এই ধারা সে কুকুর করছে কি আস্তে আস্তে লেহন করছে। ওই বলতেছে আল্লাহ তোমাকে মায়া করুক যে তুমি আমাকে যেভাবে মায়া করলা। তার মানে তাকে চুমো দিয়েছে কুকুর, সে কুকুর তার মুখ থেকে যা বের হচ্ছে তা খাচ্ছে, কিন্তু সে মনে করছে কুকুর তাকে মায়া করছে, এর জন্য সে আবার কুকুরের জন্য দোয়াও করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে কোন জায়গায় সে কুকুর তার মুখে থাকে বের হচ্ছে খাচ্ছে, আর সে কুকুরকে বলতে মনে করে যে কুকুর তারকে মায়া করছে। এই যে আকল মানুষের বিলুপ্ত হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। আকল বিলুপ্ত হলে শরীয়তের অন্যান্য তাকলিফাত গুলো, শুধুমাত্র তার যদি ব্যক্তি মালিকানা যাকাত থাকে, এই যাকাত তার অভিভাবক পাগল হয়, তার অভিভাবক অথবা তার ছেলে যেই থাকবে তার উপরে দায়িত্ব টাকা দিয়ে দেয়া। শরীয়তের হুকুমগুলি সে পালন পারবে না। মাদক হারাম করার প্রথমত আমরা কোরআনে এটা রূপ খামরুন কাকে বলছে? খামর খেমার। এই যে খেমার বলে মাথায় রুমাল দেয়, মেয়েরা রুমাল দেয়, মাথা ঢাকে, তারপরে চেহারা ঢাকে, তার বুক ঢেকে ফেলে, এটাকে বলা হয় খেমার। তো খামার এই জন্য বলা হয়েছে মানুষের আকলকে আচ্ছন্ন করে ফেলে, এই জন্য এটার মূল শব্দটা আরবি শব্দ হইলো খামার। খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু মিন আমাম। সুতরাং বিলুপ্ত করে দেয় এই নাম হলো খামার। এখন খামারটা 3 পর্যায়ে শরীয়ত এটা হারাম করেছে। আইয়ামে জাহেলিয়াতে এটা ভরপুর ছিল সমাজে, এগুলি সমাজে প্রচলিত ইয়েতে তারা মনে করছে তারা বোতল খাচ্ছে, তারা বেশ উন্নত ছিল, গান রচনা করছে, তারা কবিতা রচনা করতো এই সব কিছু নিয়ে। এগুলি হলো জাহিলিয়াতের বৈশিষ্ট্য। সেই জাহিলিয়াতের বৈশিষ্ট্য আজকে আমাদের সমাজে ফিরে এসছে। কারণ আমরা মুসলমান হলেও আমরা জেনে শুনে আমরা মুসলমান না, এমনি উত্তরাধিকার সূত্রে দেখা দেখি আমরা মুসলমান, যার কারণ জানা ছাড়া মুসলমান হওয়া যায় না। এই আমরা কিন্তু জানি না। আমাদের শিক্ষা ব্যবস্থায় আজকে এইগুলি এমন ভাবে শিক্ষা ব্যবস্থা আমাদের সাজানো হয়েছে যা শরীয়ত থেকে, শরীয়তের সৌন্দর্য, তার বৈশিষ্ট্য, তার কমপ্লিশন এবং তার মানবতাকে কিভাবে শরীয়ত মানবতাকে লালন করে, এই সমস্ত শিক্ষা কিন্তু আমাদের মাঝে নাই। খুবই সাবধান থাকতে হবে আমাদেরকে। তো শরীয়ত 3টা পর্যায়ে এই মাদককে হারাম করেছে, হারাম করে নাই। কারণ চট করে বললে তারা এটা বুঝবে না, এই জন্য গ্রাজুয়ালি মানে স্টেপ বাই স্টেপ এটাকে হারাম করেছে। প্রথম বলেছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত থাকো, এই নেশাগ্রস্ততা এই অবস্থায় গ্রস্ত অবস্থায় নামাজ যাওয়া যাবে না। তাইলে আপনি মনে করেন ডেলি 5 বার সময় মদ্যপান করা যাবে না। এটা কতক্ষণ আগে থেকে? নামাজ হলো 1 ঘন্টা পরে, 1 ঘন্টা আগে যদি খান তাহলে 1 ঘন্টার মধ্যে আপনার, আমি তো এটা নিজে অভিজ্ঞতা নাই, কিন্তু 1 ঘন্টায় যাবে না, অন্তত 2 ঘন্টা থেকে আগে যদি 5 বার আপনি ডেইলি নামাজ পড়েন, তো 5 দুগুণা 10 ঘন্টা আগে থেকে আপনাকে থাকতে হবে। এইভাবে গ্রাজুয়ালি প্রথমে বলছে। কারণ এক সাহাবী নামাজ পড়তেছিলেন, নামাজ পড়তে গিয়ে তিনি পড়ছেন
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের সমাজ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত লা আ'বুদ, ইবাদত করি না। সে দেখলো নামাজটা তো ইবাদত, আমি কেমনে কই লা আ'বুদু, কিন্তু কিসের যে ইবাদত করি না, কোন অবস্থায়, সেটা তার ওই নেশার কারণে তার মাথায় ঢুকে নাই। সে বলছে আ'বুদু মা তা'বুদুন, আমরা ইবাদত করি যার তোমরা ইবাদত করো। এই কথাটা বলার পরে পরবর্তী এই তিনি নেশাগ্রস্ত ছিলেন, নেশাগ্রস্ততার অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তিনি নামাজ পড়ছিলেন। তো নামাজের মধ্যে তিনি বলতেছেন আ'বুদু মা তা'বুদুন, কেমনে ইবাদত করতেছি, লা আ'বুদু, ইবাদত করি না। বুঝতে পারছেন যে নেশার কারণে। সুতরাং প্রথম অবস্থায় আসলো লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত থাকো নামাজের ধারে। যারা ফার্স্ট ক্লাস বুদ্ধিমান তারা বুঝতে পেরেছে এটা কি মধ্যে যাচ্ছে, এই জন্য ওয়ার্নিংটা দিল। একদল লোক যারা ব্রেইনের দিকে, চেতনার দিক থেকে ফার্স্ট ক্লাস, কিন্তু সতর্ক হয়ে গেল, তারা মাদক ছেড়ে দিল, কারণ এটা মাদক হারাম হওয়ার একটা কায়দা। এর 2 নম্বরে আবার আসলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজস আমালাম, এটা শয়তানের কাজ। এই যে ইন্নামাল খামরু, মদ্যপান করা, ওয়াল মাইসিরু, জুয়া খেলা, ওয়াল আনসাবু, যে আমরা কি তীর ছুড়ে ভাগ্য গণনা করি, এই সমস্ত জিনিসগুলোকে এক পর্যায়ে নিয়ে এসে বলে রিজসু মিন আমালিশ শয়তান, এটা অপবিত্র কাজ, এটা শয়তানের কাজ। এটা 2 নম্বরে আসলো। 3 নম্বরে আসলো ওয়াহাল আনতুম মুনতাহুন, এটা শয়তান তোমাদের দখল করছে, এইভাবে আল্লাহ থেকে, আল্লাহ রহমান থেকে, দিন থেকে তোমাদেরকে বিমুখ করে দিচ্ছে। অতএব তোমরা কি এটা ছাড়বে? এটা ফাজতানিবু, একবার বলছে তোমরা ছেড়ে দাও, এর প্রশ্ন করছে তোমরা কি ছাড়বে? তখন সাহাবায়ে কেরাম সেকেন্ড ক্লাস না ইনতাহাই না, আমরা ছিলাম। এর শেষ পর্যায়ে ফাজতানিবু, শয়তানের কাজটা ছেড়ে দাও। এই 3য় নম্বরে যখন এই নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম একবারে মদ্যপান ছেড়ে দিলেন, কারণ এই 3 নম্বরে এসে বাকি যারা থার্ড ক্লাস ছিলেন বুঝের দিক থেকে, তারা ছেড়ে দিলেন। সুতরাং ইসলাম এটাকে গ্র্যাজুয়ালি চট বলে নাই এটা হারাম করে দাও, এটার মধ্যে কি বলে যুক্তি, প্রমাণ এবং এইগুলি আছে এই এটা হারাম করার ব্যাপারে। সুতরাং মাদক মুক্ত আজকে আমাদের তরুণদেরকে, তরুণরা কেন, বুড়ারাও আজকে মদ্যপান করছে, তারা বয়স্করা মদ্যপান করছে। আজকে আমাদের সাংস্কৃতিক জগৎ, সিনেমা, নাচ গান, এইগুলির মধ্যে এইগুলি এমন এগুলি এমন জেগে বসছে যে আজকে এদের দ্বারা এদের অনেক অংশই আজকে মাদকাসক্ত। তারা যে কোনো সিনেমা দেখতে যায়, আমরা সিনেমা দেখি না, এইভাবে হাতের যে মোবাইলে অনেক সময় ছবি আসে, তাদের সামনে মদের বোতল, গ্লাস, তাদের ঘরে কি সাজানো মদের বোতল, এই সব কিছু নিয়ে তারা ব্যস্ত আছে। তো তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবসি, মুক্তি চাও, মুক্তির পথে চলতে নারাজ। নৌকা রোডের উপরে চলে না, নৌকাতে নাব্য, যেখানে নদী আর যেখানে সেখানে নৌকা চলবে, রোডের উপরে কেমন করে নৌকা চলবে? সুতরাং আমরা এই মাদকতা নিয়ন্ত্রণের ব্যবস্থা, একটু আগেও শুনলাম যে আমাদের মাদক নিয়ন্ত্রণ দপ্তর আছে। নিয়ন্ত্রণ কি এগুলি আছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে না, এটা একবারই হারাম, এটা গোড়া থেকে হারাম, আদতেই হারাম, কারণ মানুষের আকলকে বিনষ্ট করে দেয়। আকল বিনষ্ট করলে শরীয়তের তাকলিফ কার জন্য? শরীয়তকে অ্যাড্রেস করবে, যা আকলমান অ্যাড্রেস করে। মানুষ আকল নিয়ে, বুদ্ধি নিয়ে, বিবেক জন্মগ্রহণ করে, এলে নয়। তা আকলটা কেন রাখছে না আল্লাহ তাআলা?
যাতে জ্ঞান অর্জন করতে পারে। জ্ঞান হলো মাদক হারাম, এটা একটা জ্ঞান। জ্ঞান নামাজ, রোজা, ফরজ, উজু এগুলি জ্ঞান নয়, এই সবকিছুই জ্ঞান। সুতরাং এই জ্ঞানগুলোকে শরীয়ত আমাদেরকে দেয়, কিন্তু কাকে দেয়? যার বুদ্ধি, যার চিন্তা শক্তি ঠিক আছে, যার বুদ্ধি ঠিক আছে, তাকেই তো সে জ্ঞান অর্জন করে, বুদ্ধি দিয়ে জ্ঞান অর্জন করে। কিন্তু বুদ্ধি যদি নষ্ট হলো, জ্ঞান অর্জন কেমন করে করব? আর জ্ঞান জাতি আমরা কেমন, আজকে সুসভ্য জাতি আমরা কেমন করে করব? তবে আমরা নিরাশ হই না, নিরাশ হই না। এই যে আজকে সমাজটা যেখানে হাবুডুবু খাচ্ছে, এই নৈতিকতায়, এই জুয়া, মদ, না জিনা, বেবিচার, যত কিছু আজকে ছড়িয়ে পড়ছে, কিন্তু এর মধ্যে একবারে নিরাশ হই না। আজকে দেখা যায় মোমবাতি নিয়ে আছে, बर्क चमकता है मेरा फिक्र बुलंद के भटकते ना फिरे जुल्मते शब में राही। আল্লামা ইকবাল বলেন, আমি মহান চিন্তাধারা, এটা সুউচ্চ চিন্তাধারা বিদ্যুতের মতো চমকাচ্ছে। কেন? কে ভটকতে না ফেরে জুলমতে শব মে রাহি, রাতের অন্ধকারে, আমানিশার ঘোর অন্ধকারে যেন মুসাফির পথ না হারায়, পথিক পথ না হারায়, তারা যেন দিশা পায়। এই জন্য এইভাবে ফোকাস করছি। ঠিক অনুরূপ ভাবে আজকে ইসলামী ছাত্র শিবির, এই ধরনের যারা দিনের পথে চলছে, তারা কিন্তু আজকে এই সমাজে সেই ফোকাস, লাইট হাউস। তারা লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানের দাবি পূরণ করো, জ্ঞান অর্জন করো। আজকে তরুণরাই আজকে আমাদেরকে আহ্বান জানাচ্ছে, তারা তারুণ্যকে তৈরি করছে। তাদের মধ্যে বের করেন দেখি, তারা তাদের মা বাপের সঙ্গে সম্পর্ক কেমন, তাদের পুত্রদের সঙ্গে সম্পর্ক কেমন, এগুলি যদি যার চোখ আছে সে যদি দেখে, তাহলে দেখবে এটা লাইট হাউস। এই সংগঠনগুলো, এগুলো হলো লাইট হাউস। এই একবারে অন্ধকারে আমরা সমাজটা ডুবে যাচ্ছে, কিন্তু এর মধ্যে আমরা আশার বাণী শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। লাইট হাউসকে দেখে আমরা কি করব? ও আমাদের এইগুলি আমাদের আমানত, এই সমস্ত সন্তানাদি আমাদের স্কন্ধে আমানত। ইন্নাল্লাহ সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারাহু হাফিজাম দাইয়া। আল্লাহ প্রতিটি দায়িত্ববানকে জিজ্ঞাসাবাদ করবেন, যথাযথ সংরক্ষণ করেছিল না বিনষ্ট ছিল। আজকে তরুণরা, যারা ছোট শিশুরা, এটা আমাদের ঘরে জন্মগ্রহণ করে, নিউ জেনারেশন যাদেরকে আমরা বলি, নতুন প্রজন্ম, এটা আমাদের কাছে এটা আমানত। এই আমানত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, এদেরকে গড়ছিলা কিনা, এদেরকে তৈরি করছিলা কিনা, এদেরকে জ্ঞান দিয়েছে কিনা, এদেরকে চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে পাঠানো হয়েছে নৈতিকতার পূর্ণতা বিধান করার জন্য, আমার ছাত্রদেরকে, আমার সাহাবাদীদেরকে নৈতিকতার পূর্ণ মানে গড়ার জন্য। সুতরাং আলহামদুলিল্লাহ, আমরা নিরাশ না। কেন নিরাশ না? আমরা লাইট হাউস দেখতে পাচ্ছি। অন্ধকারের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের মতো এই সমস্ত আজকে আমাদেরকে লাইট মারছে আমাদের সামনে, যে তোমরা নিরাশ হইও না, আমাদেরকে দেখো, আমাদেরকে স্টাডি করো, আমাদেরকে পড়ো, আমরা কারা, তোমাদের এই প্রজন্মের মধ্যেই আমরা তৈরি হচ্ছি। আলহামদুলিল্লাহ, যেভাবে আমরা তৈরি হচ্ছে, আমাদের দেখো, আমাদের চোখ দেখো। সুতরাং এই দেখো কি আমরা ভুল করব? সুতরাং আজকে মাদকতা মুক্ত তরুণ সমাজ, তাইলে এদেরকে লক্ষ্য করতে হবে, আদর্শ নিতে হবে। আমাদের টেকনিক্যাল, আমাদের এই প্রযুক্তি, এটা একটা নৈতিক প্রযুক্তি, তাদের থেকে নিয়ে আমরা আমাদেরকে, তরুণদেরকে গড়ব, আমাদের ছোটদেরকে গড়ব, আমরা জেনারেশন বিনির্মাণ করব। তাইলে আপনি আবার সুন্দর একটা জাতির আশা করে ধ্বংসের জন্য প্রস্তুত থাকুন, চূড়ান্ত ধ্বংসের জন্য প্রস্তুত থাকুন। কিন্তু না, এই সমস্ত সংগঠন থাকলে
চূড়ান্ত ধ্বংস হবো না, তবে কষ্ট হবে, আমাদের নির্যাতনের সম্মুখীন হতে হবে। মা বাপ সম্মান পাবে না, শিক্ষকরা সম্মান পাবে না, ছোটরাও নিরাপত্তা যার এবং নিজেরাও যারা আত্মহত্যা করবে, নিজের উপর নিজে অত্যাচার করছে শিকার হয়ে। সুতরাং এই অবস্থা আমরা জাতি গঠন করার জন্য যে সমস্ত মাল মশলা কোরআন সুন্নায় আছে সেগুলি আজকে ছাত্র সংঘটাকে আমলে আনে এবং করছে আজকে তাদের জীবনটা সুন্দর, মাশাআল্লাহ। আজ আমরা অনেকেই সমাজের অনেকেই আছে, এদেরকে দেখতে পারি না কেন? এরা ভালো কথা বলে, এই জন্য খারাপ মানুষের কাছে যারা ভালো বলে তাদের তো খারাপ বলবেই, কারণ সমাজটাই হয়ে গেছে খারাপকে ভালো বলা আর ভালোকে খারাপ অনেক সময় এগুলি হয়ে যায়। এগুলি বিক্রি করে কিভাবে তার ফজিলত বয়ান করে আজকের রাজনীতি অনেকটা এরকমই হয়ে যাচ্ছে। এই রাজনীতিও এই সময় আমাদেরকে আজকে এই মন্দ জিনিসকে ভালো, ভালো জিনিসকে মন্দ করে দেয়। এই যে কুরাজনীতি, অরাজনীতি থেকেও আমাদেরকে থাকতে হবে, এগুলিকে পরিশুদ্ধ করতে হবে। কিন্তু পরিশুদ্ধ করতে গেলে আগে আমাদের তরুণদেরকে আগে তাদেরকে তৈরি করতে হবে, তাদের দিয়েই এই জাতিকে আমরা গঠন করব। তোমরা চিন্তিত হয়েও না, তোমরা যদি ইমানের দাবি পূরণ করো। সুতরাং ইমানের দাবি পূরণ করার জন্য আজকে আমাদের এই মাদকতা মুক্ত আমাদের সমাজ করতে হবে। আমাদের তরুণকে আমাদের ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে উদ্যোগ নিতে হবে এদের তৈরি করার জন্য। সমাজের দিকে চেয়ে বসে থাকলে চলবে। আজকে আমি শুকরিয়া জানাচ্ছি, আমি আর লম্বা কথা বলতে চাই না। ইসলামী ছাত্র শিবির শুকরিয়া জানাই। আমি তো ছাত্র সারা জীবনই ছাত্র, তবে নিয়ম মাফিক হিসাবে ছাত্র না, আমি এখন শিক্ষক। কিন্তু আমি শিক্ষক হলেও আলহামদুলিল্লাহ আমার ছাত্রত্ব শেষ হয় নাই। আমি পড়াশোনা যাই করি এখন জ্ঞান অর্জন করতে পারছি সাথে আলহামদুলিল্লাহ। আমি বৃদ্ধ হলেও আমি ছাত্র শিবিরের অর্জন করো, জাতি গঠন করো ইনশাআল্লাহ। সমৃদ্ধশালী একটা বাংলাদেশ হবে, সুন্দর বাংলাদেশ হবে, একটা চরিত্রবান দায়িত্বপূর্ণ একটা জাতি গঠন হবে। আমরা নিরাশ হয়ে যাই না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি সবশেষে আপনাদের আবার শুকরিয়া জানাই, তারা দাওয়াত দিয়েছেন আমাদেরকে। আমি কথা বুঝতে পারছি না, তো যাই হোক আমার এখানে আলোচনার সমাপ্তি জানছি। রাত্র অনেক হয়ে গেছে। আর আজকে সারাদিন আমি ক্লাব কথা বলেছি, প্রেস ক্লাব। তো যাই হোক আমি আর বক্তব্য এখানে শেষ করছি। ওয়াসাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম মেহমানকে। সুনির্দিষ্ট একটি বিষয়, মাদকের সরই দৃষ্টিভঙ্গি তিনি খুবই সাবলীলভাবে আমাদের সামনে অল্প সময়ের মধ্যে তুলে ধরেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমের দিন, হাজার হাজার আলেমের উস্তাদ, আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, তিনি যে আবেদনগুলো আমাদের এখানে রেখেছেন, তিনি যে ইসলামী ছাত্র শিবিরের প্রতি এক্সপেকটেশন রেখেছেন, সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা জাতি গঠনের ক্ষেত্রে সমন্বিত একটি আন্দোলনে রূপান্তর করব এই এক্সপেকটেশন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়্যিবা দান করুন এবং আমৃত্যু যে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, আমিন। আমাদেরকে কষ্ট করে এত রাত পর্যন্ত জেগে সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি।
আশা করছি যে পরবর্তী সময়েও আমরা যে কোনো আহ্বান রাখলে তিনি আমাদের আহ্বানে সাড়া দেবেন ইনশাআল্লাহ। এবং তিনি ছাত্র শিবিরের সাথে রয়েছেন বলে যে বক্তব্য রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যকে আমাদের তরুণ সমাজের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা ফেসবুক এবং ইউটিউবে এখনো পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি তরুণ সমাজের প্রিয় ঠিকানা শহীদি কাফেলা মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, ছাত্র সমাজের অহংকার, আমাদের সকলের শ্রদ্ধেয় ছাত্রনেতা সালাহউদ্দিন আইয়ুবী ভাই। মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সালাহউদ্দিন আইয়ুবী ভাইকে এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত কিছুক্ষণ আগে আলোচনা করেছেন আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বরেণ্য আলেম ডক্টর সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব, উপস্থিত আজকের এই আয়োজনের সম্মানিত সঞ্চালক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল হাফেজ রাশিদুল ইসলাম ভাই, উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, সম্মানিত দর্শকবৃন্দ, দীর্ঘক্ষণ যাবত প্রায় 2.5 ঘন্টা আপনারা ধৈর্য ধরে শুনেছেন, এই জন্য আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আজকের আলোচনা নতুন প্রজন্মের খোরাক হিসেবে কাজ করবে। অত্যন্ত চমৎকারভাবে বিজ্ঞ আলোচকগণ তাদের হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি অনেকগুলো আশাবাদ ব্যক্ত করেছেন। আজকের এই প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য যে আলোচকগণ আলোচনা করেছেন, এই প্রত্যেকটি আলোচনার প্রতিটি লাইন অত্যন্ত চমৎকারভাবে কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশকে যদি আমরা সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই, বিশ্ব তরুণ সমাজকে যদি সত্যিকার অর্থে চরিত্র নৈতিকতা সম্পন্ন গড়ে তুলতে চাই, মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে চাই, আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা, অনেকগুলো কারাগারের স্মৃতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন। বাংলাদেশের কারাগারের চিত্র হলো বাংলাদেশের তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী কারাগারে অবস্থানরত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যে সকল আসামিরা অবস্থান করছেন তার মধ্যে 67% আসামি হলো মাদকাসক্ত বা মাদক সংক্রান্ত মামলায় কারাগারে অবস্থান করছেন। 67%। চিন্তা করতে পারেন, তাহলে মাদকের সাথে শুধুমাত্র আপনার সন্তান জড়িত নয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা জড়িত, বাংলাদেশের উন্নতি জড়িত, বাংলাদেশের অগ্রগতি জড়িত। সুতরাং বাংলাদেশকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয়, তরুণ প্রজন্মকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের কোটি কোটি তরুণের মধ্যে বাছাই করে নিয়ে বাংলাদেশকে পরিচালনার জন্য উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য, সৎ দক্ষ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য, মাদক মুক্ত হিসেবে গড়ে তোলার জন্য, ধূমপান মুক্ত হিসেবে গড়ে তোলার জন্য, চরিত্র সম্পন্ন হিসেবে গড়ে তোলার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় আপনারা আজকে যেভাবে সঙ্গ দিয়েছেন, শরিক হয়েছেন, দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সাথে থেকেছেন, আগামী দিনও আপনারা থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। একই সাথে আজকে যারা আলোচনা করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে, দর্শকবৃন্দকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। সমাপনী বক্তব্য রেখেছেন শহীদি কাফেলার মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা সালাহউদ্দিন আইয়ুবী ভাই। সম্মানিত দর্শক শ্রোতা, নতুন করে যেন কোনো শিশু কিশোর কিংবা উদ্বেলিত তরুণ তরুণী মাদকের জালে জড়াতে না পারে, তারা যেন কৌতূহল কিংবা এক্সপেরিমেন্টেশন নিয়ন্ত্রণ করতে পারে, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং বন্ধু বান্ধব নির্বাচনে যেন সজাগ থাকে, এজন্য মাদকের পরিণতি সম্পর্কে আগেই খোলামেলা আলোচনা করতে হবে আমাদের। শহীদি কাফেলা মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরকম একটি প্রজন্ম গড়ে তুলতে পেরেছে যারা ছাত্র সমাজের দ্বারে দ্বারে পৌঁছে এই পরিণতি সম্পর্কে তরুণ সমাজকে, ছাত্র সমাজকে অবগত করছে। আমরা গড়ে তুলেছি এক মাদক মুক্ত তারুণ্য। আমরা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি কি মাদক মুক্ত? আপনিও যোগ দিতে পারেন এই মাদক মুক্ত ছাত্র সমাজের কাফেলায়, প্রিয় ঠিকানায় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
আমরা সেই আপনার আগমনের অপেক্ষায় দিন গুনছি। আসুন একসাথে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আজকে মেহমানগণ রেখেছেন, এই প্রত্যয় বাস্তবায়ন করে আমরা বাংলাদেশ নয়, শুধুমাত্র গোটা বিশ্বের বুকে আমরা একটি নতুন জাতি হিসেবে মুসলিমদের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আশাবাদ ব্যক্ত করেই আমাদের আজকের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই। সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে ইতোমধ্যে আমরা এখানে আমাদের কমেন্টস বক্সে দেখতে পেয়েছি কাতার থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, বাহরাইন থেকে সহ অনেক জায়গা থেকে আপনারা সম্পৃক্ত হয়েছেন। আমাদের এই লাইভগুলো আপনাদের ভালো লাগবে আশা করি। পরবর্তীতেও আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে শেষ করছি এখানেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।